আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে 360 পাঠশালা আয়োজিত আজকের ফ্রি অনলাইন ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ওয়েবিনারের বিষয় হলো রোড ম্যাপ টু বিকাম এ ফুল স্ট্যাক ডেভেলপার ইন .NET। আমি সুমাইয়া আক্তার শিমু, অ্যাম্বাসেডর অফ 360 পাঠশালা ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ওয়েবিনারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য এবং আশা করছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং এই ওয়েবিনারটিকে সফল করে তুলবেন। আজকের রোডম্যাপ টু বিকাম এ ফুল স্ট্যাক ডেভেলপার ইন .NET ওয়েবিনারের স্পিকার শ্রদ্ধেয় সৌরভ কুমার দাস, টেকনিক্যাল লিড, মেটা ডিজাইন সলিউশনস বাংলাদেশ লিমিটেড, and previously he worked as a technical lead in Computer Age Limited. তার .NET এবং ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের উপর দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি জামালপুর আইটি কমিউনিটি অব বাংলাদেশ নামের একটি কমিউনিটিতে একজন ডেডিকেটেড ট্রেইনার হিসেবে আইটি ইন্ডাস্ট্রিতে অবদান রেখে যাচ্ছেন। আইটি ইন্ডাস্ট্রিতে উনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার মাধ্যমেই আজকে তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন কিভাবে একজন সফল ফুল স্ট্যাক .NET ডেভেলপার হওয়া যায়। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি মাইক্রোফোনটি মিউট করে রাখার জন্য। প্রশ্নোত্তরের জন্য ওয়েবিনারের শেষে আলাদা সময় বরাদ্দ করা রয়েছে আপনাদের জন্যই। আপনারা আপনাদের প্রশ্নগুলো সে সময় করতে পারবেন, অথবা নোট রাখুন, অথবা চ্যাট বক্সে আপনার প্রশ্নটি লিখে রাখুন। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত স্পিকার সৌরভ কুমার দাসকে আজকের ওয়েবিনারটা শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সুমাইয়া শিমু, আপনাকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। তো আই থিঙ্ক আমার কথা সবাই শুনতে পাচ্ছেন ভাই। তো শুভ সন্ধ্যা। আজকে আসলে যেমনটা বলা হলো সুমাইয়ার পক্ষ থেকে, যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কিছু নলেজ শেয়ার করার জন্য। আসলে এখানে আমরা যে আমি কিছু শেখাবো আপনারা কিছু শিখে যাবেন, বিষয়টা এরকম না। আমরা আসলে সবাই সবার নলেজ শেয়ার করব, এবং নলেজ শেয়ার করার মাধ্যমে আমরা আসলে আমাদের কমিউনিটিটাকে কিভাবে আরো বেটার এবং আরো ভালো রিসোর্স আমরা দিতে পারি, এবং আমরা কিভাবে বৈশ্বিক যে এখন সিস্টেম আছে, এখন মার্কেটটা তো আসলে গ্লোবাল মার্কেটে আমরা আরো কিভাবে অবদান রাখতে পারি, তো সেগুলো নিয়ে আসলে আমাদের চিন্তাধারা। সেই চিন্তাধারা থেকেই আমাদের এই 360 পাঠশালার যাত্রা শুরু। তো সেটার মাধ্যমেই আজকের এই অনলাইন ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। আমি সকলকে ধন্যবাদ দিতে চাই এই ওয়েবিনারটি আয়োজন করার জন্য। সো আমার সম্বন্ধে আসলে বলেই দিয়েছে শিমু, যে আমি .NET স্ট্যাকে কাজ করছি বিগত 10 বছর যাবত। আমি এখন মেটা ডিজাইন সলিউশনস বাংলাদেশ লিমিটেডে আছি। আর আমি আসলে রিমোট জব, এটা ইউএসএ ক্লায়েন্টের সাথে কাজ করি। ইউএস এর হেলথ কেয়ার বেনিফিটস নিয়ে বর্তমানে কাজ করছি। এর আগে আমি কাজ করেছি বাংলাদেশের মোস্ট অফ দা ওয়েল রিনাউন্ড, বলতে গেলে আসলে সবগুলো এফএমসিজি কোম্পানি, যেগুলো ফাস্ট মুভিং কনজিউমার গুডস অ্যান্ড টোবাকো ইন্ডাস্ট্রি, তাদের যে সেলস এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং তাদের টোটাল বাংলাদেশের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হয়, তাদের টোটাল ড্যাশবোর্ড, মানে বিজনেস অটোমেশন, ফুল বিজনেস, প্রাইমারি এবং সেকেন্ডারি সেলস বলে, তো সেটার ফিল বিজনেস অটোমেশনে কাজ করেছি। আমি ইউনিলিভার, জিএসকে, নেসলে, জাপান টোবাকো, বিএটি, তারপরে বাংলাদেশে বলতে গেলে আকিজ, আবুল খায়ের, স্কয়ার, স্কয়ার টয়লেটিস, মোস্ট অফ দ্য এফএমসিজি নিয়ে যারা কাজ করে সবার সাথে কাজ করেছি, এবং সবার যে ডিএমএস সিস্টেম, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার লিড হিসেবে ছিলাম। তারপরে আমি এখানে আমার যাত্রা শুরু করি। তো এটাই আমার পক্ষ থেকে, আর বেশি কিছু বলার নেই। তো আসলে এখন আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করব, এবং আমি আমি যেহেতু দুইটা মনিটর ইউজ করতেছি, তো হয়তো একটু ভিউইং এর সমস্যা, দ্যাটস ওয়াই আই এম গোইং টু পুট অফ মাই ক্যামেরা ফর নাও, এন্ড যখন আমার প্রেজেন্টেশনটা শেষ হবে তখন আবার আমি ক্যামেরাটা ব্যাক করব। সো আই থিংক দিস ইজ ওকে ফর ইউ। আমি একটু শেয়ার করছি।
তো আজকে আমাদের ওয়েবিনারটার উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে ফুল স্ট্যাক ডটনেট ডেভেলপমেন্টে আমাদের আহ, যাত্রা শুরু করব, বা যারা অলরেডি এই যাত্রাতে আছি তো আমরা আরো কিভাবে এগিয়ে যাব, এবং আমরা আমাদের যে সবার একটা ডেস্টিনেশন থাকে না, আমাদের ডেস্টিনেশন আমরা হয়তো অনেকে ডেস্টিনেশন জানি না, বা অনেকে পুরোপুরি কনফিডেন্ট না এখনো যে আমি ডটনেটে কেবল যাত্রা শুরু করছি, আমার ডেস্টিনেশনটা কোথায় হতে পারে। সেই ডেস্টিনেশন সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং এই ডেস্টিনেশনে আসলে পৌঁছার জন্য আমাদের কি করতে হবে, বর্তমান লেটেস্ট ট্রেন্ড গুলো মার্কেটে কি চলতেছে, এবং আহ কোথা থেকে শুরু করব। আসলে এই জিনিসটা হবে টোটালি বিগিনার এবং মিড লেভেল সবার জন্যই। তো দ্যাটস ওয়াই হয়তো আপনাদের কিছু মনে হতে পারে যে আমি তো এই জিনিসগুলো জানি অলরেডি, তো জানলে ভালো, একটা রিভাইজ হয়ে যাবে, এবং যারা না জানবো তারা জানার চেষ্টা করব, এবং টোটাল একটা সামিশন আকারে যাবে যে আমরা কিভাবে আমাদের ডেস্টিনেশনটাতে রিচ করব। তো আহ, আসলে ডটনেটে ফুল স্ট্যাক বলতে আসলে কি বুঝি? হ্যাঁ, তো ফুল স্ট্যাক বলতে আমরা কি বুঝি, যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা হলো যেটা বোথ ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এটা হতে পারে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন। যদিও আমার এখানে আমি বলতেছি যে ওয়েব অ্যাপ্লিকেশন, বাট এখন যেহেতু ওয়েব যুগ, তবুও অনেক জায়গায় এখনো ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন স্টিল এক্সিস্ট, এবং এগুলো খুব সহসাই যে মার্কেট আউট হয়ে যাবে, বা এগুলো চাহিদা শেষ হয়ে যাবে, এগুলো মিস হয়ে যাবে, এরকম কিছু না। তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে আসলে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এবং কিছু কিছু ক্ষেত্রে ডেপ্লয়মেন্ট সবগুলো নিয়ে বুঝি। যদিও ডেপ্লয়মেন্টরা জিনিসটা টোটালি এখন অটোমেশন, সিআইসিডি এবং দেখা যাচ্ছে ডেভঅপসরা করে, কিন্তু ডেভঅপস এর যে একটা ক্রেজ ছিল সেই ক্রেজটা এখন সবাই চাচ্ছে যে ডেভেলপার যারা হবে ফুল স্ট্যাক তারাও ডেভঅপস এর জিনিসগুলো জানবে। তো সেক্ষেত্রে আমাদের হোস্টিং নিয়েও কিছু ধারণা থাকতে হবে। তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে আমরা এটাই বুঝি যে আমরা বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সামটাইমস দেয়ার আর সার্ভারলেস কম্পিউটেশন, অ্যান্ড সামটাইমস দেয়ার আর কনসোল অ্যাপ্লিকেশন অলসো। সো এই সবগুলোই আমাদের জানতে হবে, এগুলো জানলে আমরা আমাদেরকে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে বলতে পারবো। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে যে হ্যাঁ, এখানে তো আমাদের ফ্রন্ট এন্ড একটা আলাদা একটা স্ট্যাক তৈরি হয়ে গেছে বেশ অনেক আগে থেকে, বেশ 6-7 বছর 8 বছর আগে থেকে গেছে। কিন্তু ফুল স্ট্যাক বলতে কি বোঝায়, যে আপনি যে ফ্রন্ট এন্ডে পুরো আহামরি ফুল 100% এফিসিয়েন্ট এবং ব্যাক এন্ডেও এফিসিয়েন্ট, নট লাইক দ্যাট। এটা হতে পারে যে ব্যাক এন্ড হেভি ফুল স্ট্যাক ডেভেলপার, ফ্রন্ট এন্ড হেভি ফুল স্ট্যাক ডেভেলপার, বাট ফুল স্ট্যাক ডেভেলপারের পুরো জিনিসটা নিয়ে আইডিয়া থাকতে হবে, এবং এক্সিস্টিং কোনো প্রজেক্টে কাজ করতে দিলে আপনার সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা থাকতে হবে, তখনই আমরা আমাদের নিজেদেরকে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে বলতে পারবো। তো এটার জন্য কিছু এসেনশিয়াল স্কিল সেট আছে, টুলস আছে, রিসোর্স আছে, আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখতে হবে, বেশ কিছু জিনিস শিখতে হবে, যেগুলো আমি পরবর্তীতে আলাপ করবো। তো প্রথমত আমি বলতে চাচ্ছি যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা কি। ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা সেটাই যেটা আমি আসলে এন্টায়ারলি একটা অ্যাপ্লিকেশনকে সাপোর্ট, অথবা একটা অ্যাপ্লিকেশন আমি টোটালি আমি নিজে করতে পারবো। নিজে মানে আমি একা পুরোটা করে ফেলবো তা না, আমাকে যেখানে কাজ দেবে আমি সেখানে কাজ হিসেবে একটা গুড রিসোর্স হিসেবে আমি আসলে কাজ করতে পারবো। দিস ইজ অল অ্যাবাউট ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের রোলস গুলো যদি বলতে যাই, তো আমাদের দেখা যাচ্ছে যে এখানে কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে, যেটা হলো ক্লায়েন্ট সাইড অ্যান্ড সার্ভার সাইড। তো হোয়াট ইজ ক্লায়েন্ট সাইড অ্যান্ড হোয়াট ইজ সার্ভার সাইড? তো সার্ভার সাইড কি, যে কোডগুলো আমার সার্ভার মেশিনে রান করবে সেটা হলো সার্ভার সাইড, যেটাকে আমরা বলতে পারি ব্যাকএন্ড। হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি ব্যাকএন্ড। এবং ফ্রন্ট এন্ডটা কি? ফ্রন্ট এন্ডটা যেটা ক্লায়েন্ট সাইডে কাজ করবে। তো আমি এটা এখানে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের এক্সাম্পলটা টানছি না, কারণ ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন আপনারা যদি কেউ কাজ করে থাকেন জানেন যে আমার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই সেম মেশিনেই কাজ করতেছে, রাইট? তো সেখানে আসলে ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড ডিরেক্টলি ওইভাবে বলতে পারি না, তো সেখানেও বলতে পারি, সে কিন্তু ডিরেক্টলি বলতে পারি না। কিন্তু আমি যদি ওয়েব বেসডে যাই, দেখা যাচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আছে, রাইট? তো বোঝার সুবিধার জন্য আমরা ফেসবুক নিতে পারি। তো ফেসবুকে দেখা যাচ্ছে যে আমি
স্ক্রল করতেছি, পোস্ট করতেছি, দেখতেছি, নিউজ ফিড দেখতেছি, অনেক কিছু করতেছি। সো ভিউইং যে জিনিসগুলো হয় সেটা আমার কিছু হতে পারে, ডেস্কটপে হতে পারে, ল্যাপটপে হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশনে হতে পারে, মোবাইল অ্যাপ হতে পারে। তো এই সবকিছুই হতে পারে। হ্যাঁ, তো মোবাইল অ্যাপের যে জিনিসটা, যে অ্যাপ ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আবার ফুল স্ট্যাকের সাথে আমরা মিলাচ্ছি না, কারণ ফুল স্ট্যাকটা হলো ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। তো মোবাইল অ্যাপের যে বিষয়টা, সেটা টোটালি ডিফারেন্ট একটা স্ট্যাক, সেটা হলো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্ট্যাক। আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট না জানলেও চলবে। আহ, তো তাহলে ফ্রন্ট এন্ড কি? ফ্রন্ট এন্ড হলো মোবাইলের ব্রাউজারে যেটাতে চলবে। টোটালি আমি যদি বলি ব্রাউজারে যেটা চলবে সেটাকে আমরা ক্লায়েন্ট সাইড কোড বলি। তো এটা ক্লায়েন্ট সাইডে রান করে টোটালি। সার্ভার সাইড থেকে ডাটা নিয়ে আসে। ডাটা নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করি? দেখা যাচ্ছে এখানে এপিআই ইউজ করি। তো ক্লায়েন্ট সাইড কি? যেটা আমার ইউজার দেখতে পাচ্ছে। আমি ফেসবুকের একটা ইউজার, তো আমি ফেসবুকের ইউজার হিসেবে কি কি দেখতে পাচ্ছি, এই ডাটাগুলো আমি টোটাল আমার রেন্ডারিং হয়ে গেছে আমার মোবাইলে অথবা আমার পিসিতে, তারপরে আমি সেই ডাটাগুলো দেখতেছি। এটা হলো ক্লায়েন্ট সাইড। এখানেও কিছু ভ্যালিডেশন আছে, কোড আছে, এখানে লজিক আছে, অনেক কিছু আছে। তো একইভাবে সার্ভার সাইডে সব জিনিসগুলো আছে। তো সার্ভার সাইড এন্ড ক্লায়েন্ট সাইড। আর সার্ভার সাইডে কোনটা? যে আমি কোড গুলো লিখছি, ডাটাবেস থেকে আমার ডাটা নিয়ে আসা, সেখানে বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করা, আরো যে আমার ক্যালকুলেশন করা, আরো বিভিন্ন কাজ আছে, সেগুলো টোটালি হয় হলো সার্ভার সাইডে। আর ক্লায়েন্ট সাইডে আমি ভিউ করি, কিছু সার্ভার ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন দেই, এইসব জিনিস আসলে করা হয়। তো এই হলো আমার, যদি ডিটেইলসে বুঝতে চাই, ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড, মানে ব্যাক এন্ড এন্ড ফ্রন্ট এন্ড। তো এখানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েশন আছে, তো যেটা আমি পরবর্তীতে বলতে যাচ্ছি। আমরা নেক্সট সেখানে যাব। তো এটা হলো যে একটু ডিপ ড্রাইভ, যে হোয়াট ইজ ক্লায়েন্ট সাইড এন্ড হোয়াট ইজ সার্ভার সাইড। তো ডটনেট আসলে কি? হ্যাঁ, আবার আমরা ডটনেট কেন চুজ করব, এই বিষয়টাতে যদি একটু আলোকপাত করি, যে সবাই তো এখানে অনেকেই অনেক কিছু নিয়ে কাজ করতেছে না। তো দেখা যাচ্ছে যে এখানে পাইথন আছে, এখানে পিএইচপি আছে, এখানে অন্যান্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। তো ডটনেট কেন, ডটনেটটা কেন প্রয়োজন হচ্ছে, বা ডটনেটই আমরা কেন জোর দিব? আমরা যারা এখনো কেরিয়ার শুরু করিনি, তো কেরিয়ার শুরু করার জন্য আমি হোয়াই শুড আই চুজ ডটনেট, এটা একটা কোশ্চেন আসতেই পারে। যে কি টেকনোলজি যদি আমি যাই, তার আগে কোশ্চেন, যে আমি এখনো ফ্রেশার, বা আমি অল্প কিছুদিন কাজ করছি, আমি যে ফ্রেমওয়ার্কে কাজ করছি ভালো লাগছে না, বা মার্কেটে ডটনেটের প্রেজেন্স কেমন, তাদের শেয়ার কতটুকু আছে, আমি এই জিনিসটা চুজ করব, আমি ডটনেটে কাজ করব সারা জীবন, এটাতে কাজ করতে পারি, আবার চেঞ্জ করতে পারি। তো আমি যে একটা বড় ডিসিশন নেব, তো এটার পিছনে আসলে যুক্তিটা কি? তো ডটনেট আসলে আহ একটা টোটাল এনভায়রনমেন্ট। ডটনেট একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্ক হলো সেই জিনিস যেখানে আমার কিছু ডটনেটের একটা কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম আছে, সিএলআই। তো সিএলআই টা কি করে? ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে বিভিন্ন আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি শার্প আছে, এফ শার্প আছে, হ্যাঁ, তারপরে সি প্লাস প্লাসও সাপোর্ট করে। তো এরকম বিভিন্ন আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে আমি ডটনেটে কাজ করতে পারি। তো মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে দেখা যাচ্ছে যে সি শার্প ইউজ করি, মোস্ট কমনলি ইউজড। তো এই ক্ষেত্রে ডটনেট ফ্রেমওয়ার্কটা কি করে? আমাকে টোটাল একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে যেখানে আমি কোড ডেভেলপমেন্ট করতে পারবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেটা রান করতে পারবো আমি একই এনভায়রনমেন্টে, এবং যেটা ইউজারকে দেখানোর জন্য আমি হোস্টও করতে পারবো। এবং এটা যে আমি কোড লিখলাম, এই কোডটা যে মেশিন কোডে রূপান্তর করবে, রাইট, মেশিন কোডে রূপান্তর করবে আমার, যে আমি সি শার্পে বা যে ল্যাঙ্গুয়েজে লিখতেছি, মেশিন তো আর এটা বুঝে না, মেশিন তো বুঝে হলো 0 আর 1। তো এই যে টোটাল এনভায়রনমেন্টটা, সেটা আমাকে ডটনেট ফ্রেমওয়ার্কটা দিচ্ছে, যে কোডটাকে ইন্টারপ্রেট করে এটা মেশিন কোডে রূপান্তর করবে, তারপরে এটাকে ভিউ করতে দেবে, এটাকে হোস্ট করতে দেবে, এই সব জিনিস ডটনেট ফ্রেমওয়ার্ক ভিতর থেকে করে। এই কাজগুলো কিভাবে করে? আমরা যখন সি শার্পে কোড লিখি বা কোথাও কোড লিখি, আমরা কিছু লাইব্রেরি ইউজ করি। তো এই লাইব্রেরির মধ্যে অনেক কিছু, এই বাকি সব জিনিসগুলো দেওয়া থাকে যে ভিতরেও কিভাবে কাজ করবে। তো কেন ডটনেট চুজ করবো? ডটনেট চুজ
কোড করার পেছনে কারণ বলতে পারি যে ডটনেটের সিকিউরিটিটা অনেক ভালো। আপনি আমি ডিরেক্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেবো না, নাহলে আবার ওই সেক্টরে কেউ থাকলে হয়তো আমার সাথে যুক্তিতর্ক তো করতে পারে। তো এখন আমরা যুক্তিতর্কতে যাব না, যেহেতু আমাদের কাছে সময় কম। আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম নিচ্ছি না, বাট অনেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাইতে ডটনেটের সিকিউরিটি ভালো। ডটনেট আমাকে এখন ডটনেট কোর চলে আসছে, যে ডটনেট কোর চলে আসার পরে কি হয়েছে যে এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আগে ডটনেটটা ছিল হলো যে শুধুমাত্র উইন্ডোজ যে এনভায়রনমেন্ট সেটার মধ্যে চলবে, বাট ডটনেট কোর আসার পরে এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে কি হয়েছে, এটা শুধু যে আইআইএস আছে, ইন্টারনেট ইনফরমেশন সিস্টেম, যেটা হলো উইন্ডোজের হোস্টিং প্ল্যাটফর্ম ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, আগে শুধু আইএস এ চলতো, এখন আইএস এ নাই, এটা সবকিছু চলবে। এটার মধ্যে ডকার সাপোর্ট আছে। এখন ডকারটা কি? ডকারটা হলো একটা কন্টেইনারাইজ করা। আপনারা যদি কাজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি ছোট ছোট কপি করে একটা মেশিনে অনেকগুলো ইনস্ট্যান্স চালাতে পারি। আমার মেশিনে অনেকগুলো কোর আছে, আমি সবগুলা মানে সিপিইউ এর কোরের পারফরমেন্সটা আমি ইউজ করব। সেক্ষেত্রে কি ডকারাইজ করে আমি মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমি এখন ডটনেট ইউজ করতে পারবো। ডটনেট দিয়ে আমি দেখা যাচ্ছে আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথা বলেছিলাম, আমাদের আছে জ্যামারিন। হ্যাঁ, জ্যামারিন দিয়ে আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি। আমার আলাদাভাবে নেটিভ আইওএস অর নেটিভ জাভা, হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিও এইসবের দরকার নেই। তো আমি কি পারবো যে ডটনেটের কোডটাই আমি জ্যামারিনের জন্য একটু মডিফাই করে এটার জন্য আমি মোবাইল অ্যাপ তৈরি করতে পারবো। তো এটার কিন্তু পারফরমেন্স বেটার। এটার একটা কোড লেখা আমি অনেক জায়গায় ইউজ করতে পারতেছি, এটাতে ডেস্কটপ অ্যাপ বানাতে পারছি, ওয়েব অ্যাপ বানাতে পারছি, এবং সর্বোপরি এটা এখন অনেক লাইট ওয়েট হয়েছে। এবং যেহেতু উইন্ডোজ নিজেই একটা বড় মার্কেটে শেয়ার দখল করে আছে, সেই সব শেয়ার দখল করার জন্য আমি সেই ক্ষেত্রে ডটনেট এর যে ফ্রেমওয়ার্কের অ্যাপ্লিকেশন তৈরি করবো সেগুলো বেস্ট ফিটেড সেখানে। হ্যাঁ, তো অন্যরাও আছে। মাঝখানে যখন ডটনেট কোর ছিল না, যখন আমাদের দেখা যাচ্ছে যে যখন ফ্রি ওপেন সোর্স অনেক কিছু চলে আসছিল, ডটনেট কোর এখন ওপেন সোর্স হয়েছে। এর আগে যখন ওপেন সোর্স অনেক কিছু ছিল ডটনেটের বা সি শার্পের, যদি আমি বলি যে মার্কেট শেয়ার কিছুটা কমে গেছিল, এখন টোটাল 100%-এর মধ্যে, ইফ আই এম নট রং, আমি কিছুদিন আগে দেখেছিলাম 38.9% শেয়ার শুধু সি শার্পের আছে। তো মার্কেট শেয়ারও অনেক ভালো। তো সেই ক্ষেত্রে আপনারা একটা কোশ্চেন এখানে করতেই পারেন যে হয়তো মার্কেটে দেখা যায় যে ডটনেটের লোক কম, ডটনেট শিখতেছে না, বা ছোটখাটো প্রজেক্ট দেখা যাচ্ছে যে অনেক ছোটখাটো ফ্রেমওয়ার্ক আছে, অনেক কিছু দিয়ে হয়ে যাচ্ছে। তো এটা রাইট, কারণ ডটনেট দিয়ে অ্যাপ্লিকেশন বানালে সেটা একটু কস্টলি হয়। এবং যে অ্যাপ্লিকেশন গুলো আমার সিকিউরিটি অনেক ভালো, এবং এটা যেহেতু অনেক ওয়েল স্ট্রাকচার, সেটাতে করতে গেলে আমি যেটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে খুব 2 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো, ডটনেটে সেটা পারবেন না। কারণ 2 ঘন্টায় যে অ্যাপ্লিকেশনটা চলবে সেই অ্যাপ্লিকেশনটা লোড নিতে পারবে অল্প কিছু ইউজারের, এবং সেটা সিকিউরিটি থাকবে না, এবং আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন না, বা অন্যান্য ফ্রেমওয়ার্কের যে লিমিটেশন গুলো আছে সেগুলো ডটনেটে নাই। কিন্তু বাংলাদেশ না, টোটাল ওয়ার্ল্ডে যত এন্টারপ্রাইজ সলিউশন আছে, বড় বড় বিজনেস এবং এন্টারপ্রাইজ সলিউশন, মোস্ট অফ দেম আর বিল্ট ইন ডটনেট উইথ এসকিউএল সার্ভার। কারণ ডটনেটের সাথে আমাদের আসে ডাটাবেজ হিসেবে এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভারে আমাদের ডাটাবেজের অ্যাসিড প্রপার্টিসটা খুবই খুবই ভালোভাবে মেনটেন হয়। হ্যাঁ, খুবই ভালোভাবে। অ্যাসিড প্রপার্টিসটা কি আপনারা তো ইউনিভার্সিটিতে জেনেছেন যে অ্যাসিড প্রপার্টিস অটোমেটিসিটি, তারপরে ইনএকুরেটি, তারপরে আমার আছে টলারেন্স সুবিধা, তারপরে আমার যদি যেটা হলো যে আমি যদি টেকনিক্যাল টার্মে না যাই, আসলে জটিল হয়ে যাবে, যে অ্যাসিড প্রপার্টি সংক্ষেপে এইভাবে বলতে পারি যে আমার একটা বাই একটা ট্রানজেকশন, যে আমার ডার্টি রিড বলি আমরা ডাটাবেজে, যে আমার একটা ট্রানজেকশনের জন্য 4-5টা হিট হবে। যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি আপনি একজন আপনাকে টাকা পাঠায়, তাহলে ওর অ্যাকাউন্টে টাকাটা ডেবিট হতে হবে, আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। এবং একই সাথে আরো কিছু সাবসিডিয়াল ট্রানজেকশন, আমরা ডাটাবেজে ট্রানজেকশন বলি, যে এক একটা ইভেন্ট হলো, ইভেন্টটা টোটালি শেষ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমরা ট্রানজেকশন বলি।
তো অনেক রকম একটা ইভেন্টের জন্য অনেকগুলো ট্রানজেকশন হয়। তো দেখা যাচ্ছে একটা যদি পার্শিয়ালি হয়, ধরেন আপনাকে আপনার ফ্রেন্ড টাকা পাঠাচ্ছে, ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিছে, আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়নি, যদি এইভাবে ট্রানজেকশনটা কমিট হয়ে যায় ডাটাবেজে, তাহলে কি হবে? বিশাল একটা মেসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে না, যে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়নি। তো এইরকম কিছু বিষয়গুলো আছে যে আমাকে একটা ট্রানজেকশন হয় পুরোপুরি হবে, নয় কিছুটাই হবে না। যদি ফেল করে টোটালটাই রোল ব্যাক করবে, কমিট হবে না। তো এরকম কিছু জিনিসগুলো আছে, আমি ডিটেলসে যাবো না, আজকে সময় নেই আমাদের এত। তো যেটা বলছি, এই এসকিউএল ডাটাবেসটা এটা খুব ভালোভাবে মেনটেন করে। এটাও একটা কারণ যে এন্টারপ্রাইজ সলিউশন গুলো কেন ডটনেট ইউজ করে, সিকিউরিটির সাথে এটাও একটা বড় কারণ। আর এটা হলো যে আমি ডটনেট কেন চুজ করবো। আর মার্কেটে শেয়ার আছে, আমার পারফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এখন ভাস্ট লেভেল অফ টেকনোলজি আছে যেটাতে আমি ডটনেট শেয়ার করতে পারি। ডটনেট দিয়ে ওয়েব, ডেস্কটপ এবং মোবাইল সবগুলো অ্যাপই এখন আমি তৈরি করতে পারি। ডটনেট কোর আসার পরে এটা অনেক লাইট ওয়েট হয়ে গেছে এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যে কারণে ডকার সাপোর্ট আছে। আরো কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলো হয়তো পরে বলবো। তো এইসব কারণে আমি ডটনেট অবশ্যই চুজ করতে পারি আমার ক্যারিয়ার পাথ হিসেবে। তো ডটনেটে ফ্রেমওয়ার্ক আমাকে কি কি সাপোর্ট গুলো, কি কি টেকনোলজিস গুলো আমার মোটামুটি জানতে হবে। যদি ডটনেটে আমি এখন ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি ডটনেটে কাজ করব, আমি ডটনেট শিখবো, ডটনেট এই আমার ক্যারিয়ারটা আমি ডেভেলপ করব। তো আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? তাহলে একটু বলতে পারেন, যদি সমস্যা আমি একটু স্লো যাব। এনিওয়ান? না ভাইয়া, ঠিক আছে। ভাইয়া ঠিক আছে। আচ্ছা। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, বেটার এখন না করে একটু নোট নিয়ে রাখতে পারেন, আমরা তাহলে আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার যে সেকশনটা আছে তখন আমরা আলাপ করব। তো আমি যদি এখন ঠিকঠাক করে ফেললাম যে ভাই আমি ডটনেটে যাব, ওকে, ডিসিশন, বেটার ডিসিশন, মেবি গুড ডিসিশন, মেবি বেস্ট ডিসিশন, ইট ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ডিপেন্ডস অন মার্কেট অ্যাকচুয়ালি। তো আমি ডটনেটে যাব ঠিক করলাম, এখন ডটনেটে যেতে হলে আমার কি কি শিখতে হবে? আমি বললাম ডটনেটে বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, বাট মোস্ট অফ দেম ডটনেট বলতে আমরা সি শার্প বুঝি। অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু আমরা সি শার্পেই বেশি কমফোর্টেবল ফিল করি এবং ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনই সি শার্প দিয়ে এখন তৈরি। তো আমার সি শার্প জানতে হবে। আমার এএসপি ডটনেট, যেটাকে এখন আসলে ডটনেট কোর বলা হয়, হ্যাঁ সেটা জানতে হবে। কেউ যদি এসপি ডটনেট আগের ভার্সন না জানি, কোনো সমস্যা নেই, ডটনেট কোর থেকে আমরা শুরু করতে পারবো। এসপি ডটনেট ছিল ওয়েব ফর্ম বেসড, তারপরে আমাদের এসেছে এমভিসি, তারপরে এমভিসি 5, এবং তারপরে চলে আসছে ডটনেট কোর। আর এর সাথে আছে এনটিটি ফ্রেমওয়ার্ক। এনটিটি ফ্রেমওয়ার্ক আপনারা অনেকেই নাম শুনেছেন। তো এটা আসলে একটা ওআরএম। ওআরএম স্ট্যান্ডস ফর অবজেক্ট রিলেশন ম্যাপার আর কি। তো এটা কি করে? আচ্ছা, এটা আমি পরে বলি একটু। তো সি শার্প, এসপি ডটনেট, এনটিটি ফ্রেমওয়ার্ক, এবং এনটিটি ফ্রেমওয়ার্কের সাথে অনেক সময় আমার এডিও ডটনেটও লাগে। এডিও ডটনেট কি? ওই ডাটাবেস থেকে ডাটা এনে অবজেক্টে ম্যাপ করার। যেমন এনটিটি ফ্রেমওয়ার্ক আমাকে ডাটাবেস থেকে ডাটা অবজেক্ট এনে ম্যাপ করে দিচ্ছে অটোমেটিক। এডিও ডটনেটটা হলো কি, যে আমার নিজে নিজে করতে হয়। তো এনটিটি ফ্রেমওয়ার্কও বিহাইন্ড দ্য সিন এডিও ইউজ করে। এডিও ডটনেটের উপর এটা আসলে একটা র্যাপার, নাথিং এলস। তো এই কাজগুলো ও নিজে থেকে করে দেয়, আর এডিও ডটনেট ইউজ করলে আপনার নিজে নিজে করতে হবে। আর সেই সাথে আমাদের ডেটাবেজে লাগবে হলো এসকিউএল সার্ভার, বেস্ট ফিটেড। অন্য ডেটাবেস দিয়েও কাজ করতে পারেন, বাট এসকিউএল সার্ভার মোস্ট কমনলি ইউজড। তারপরে এসকিউএল সার্ভারের পরে যেটা কমনলি ইউজ হয় সেটা হলো পোস্টগ্রে এসকিউএল। হ্যাঁ, তো দুইটা একই রকম, এসকিউএল সার্ভার পারলেও পোস্টগ্রে পারবেন, সিনট্যাক্স টিনট্যাক্স একই রকম। আর তারপরে আমাদের যদি, এটা হলো বেসিক, একটু উপরের দিকে যদি যাই, যে ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের জন্য আমাদের এখানে মোস্ট অফ টাইম এখন ইউজ হয় হলো অ্যাঙ্গুলার। ইউজ হয়। আগে ইউজ হতো ওয়েব ফর্ম। ওয়েব ফর্মের পেছনে আমাদের এক্সটেনশন থাকতো এএসপিএক্স, পেজ। হ্যাঁ, পেজের পরে ডট এএসপিএক্স, এগুলো হলো ওয়েব ফর্ম। ওয়েব ফর্মটা যারা লিগেসি সফটওয়্যার এখনো আছে অনেক জায়গায়, তারা এখনো ওয়েব ফর্ম ইউজ করতেছে। আর নতুন যেগুলো হচ্ছে এবং লিগেসি গুলো আসলে কনভার্ট হয়ে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে ওই এএসপিএক্স পেজ করলে
ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড একই প্রজেক্টে থাকতো। তো এখন তো আসলে আমরা বেশি বেশি লুজলি কাপল করতে যাচ্ছি যাতে প্রবলেম না হয়, মাইক্রো সার্ভিস করতেছি, অনেক কিছু করতেছি। তো এখন এসপিএক্স দিয়ে কেউ বানায় না। তো এখন আছে আমাদের অ্যাঙ্গুলার, সাথে আছে অ্যাঙ্গুলারটা হলো ওপেন সোর্স, আরেকটা যেটা হলো ডটনেট ফ্রেমওয়ার্কের জিনিস না, অন্যের জিনিস আমি ইউজ করি। অ্যাঙ্গুলার সাথে অন্য কিছু ইউজ করা যায়, সমস্যা। ডটনেট ফ্রেমওয়ার্কের এখন আমাদের আছে রেজোর। রেজোর দিয়ে আপনি সি শার্প দিয়ে কোড লিখে ফ্রন্ট এন্ড তৈরি করে ফেলতে পারবেন। আর আছে ব্লেজর, হ্যাঁ, BLAZOR, রেজোরের পরে আসছে ব্লেজর। তো ব্লেজর দিয়েও তৈরি করা যায়। ব্লেজরের মধ্যে ম্যাটেরিয়াল কম্পোনেন্ট অনেক কিছু আছে। তো ব্লেজরও এখন অনেক বেশি স্টেবল আর কি। তো আমরা ব্লেজর ইউজ করতে পারি, রেজর ইউজ করতে পারি, রিয়েক্ট ইউজ করতে পারি, অ্যাঙ্গুলার ইউজ করতে পারি, এবং জাভাস্ক্রিপ্ট তো আছেই। হ্যাঁ, প্লেন জাভাস্ক্রিপ্ট লেখা করতে পারি, কোনো সমস্যা নেই। আর অ্যাঙ্গুলার আসলে জাভাস্ক্রিপ্টই টাইপস্ক্রিপ্ট ইউজ করে, যদি কেউ অ্যাঙ্গুলার সম্বন্ধে জানতে চান সেই ক্ষেত্রে। তো এই হলো আমার ফ্রন্ট এন্ড টেকনোলজি। আর ব্যাক এন্ডটা কি? ফ্রন্ট এন্ডটা কি, যেটা আমার ইউআই ইউএক্স বলি আমরা। হ্যাঁ, ইউআই ইউএক্স, ইউআই ইউএক্স আলাদা জিনিস, কিন্তু ইউআই ইউএক্স এর যে আমি যেটা দিয়ে ইমপ্লিমেন্ট করব সেটা হলো ফ্রন্ট এন্ড। হ্যাঁ, ইউআই ইউএক্স কিন্তু আরেকটা শাখা বলি আমি, যদি প্রোগ্রামিং মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর, যারা শুধুমাত্র ডিজাইন করে দেয় আপনাকে, ফিগমা ডিজাইন দিতে পারে, পিএইচডি দিতে পারে, যারা ইউআই ইউএক্স করতেছে। আচ্ছা, সেদিকে আমরা না যাই। আর ব্যাকএন্ডে আমাদের সি শার্প, ADO.NET, এন্টিটি ফ্রেমওয়ার্ক, তারপরে আমাদের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলি বা ওআরএম যদি বলি সেক্ষেত্রে, আর এসকিউএল সার্ভার ডাটাবেস জানতে হবে। আর যদি আর এটা আমি ব্যাকএন্ড লিখলাম। এখন ব্যাকএন্ড লিখা মানে কি? ব্যাকএন্ড মানে কি লিখবো? আগে ছিল যখন ASPX ওয়েব ফর্ম ছিল, তখন সেটার ব্যাকএন্ডে সিএস ফাইল ছিল, ডাবল ক্লিক করলেই সিএস ফাইলে চলে যেতাম। হ্যাঁ, বাটনের উপরে ডাবল ক্লিক করলেই ওইটা একটা ইভেন্ট অটোমেটিক তৈরি হয়ে যেত, ইভেন্টে যা কোড লিখতাম, যেটা হলো আপনারা অনেকে হয়তো জানবেন না, যেটা অনেকে, যেহেতু আগের টেকনোলজি। তো এখন হলো আমার ফ্রন্ট এন্ড এক জায়গায় আছে, ব্যাক এন্ড আর এক জায়গায় আছে। ব্যাক এন্ডটা আসলে কি? ব্যাক এন্ড বলতে কি বুঝি? ব্যাক এন্ড আসলে নাথিং এলস, এটার মধ্যে কয়েকটা লেয়ার থাকবে, যে এপিআই থাকবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআই কি করবে? এপিআই হলো যেমন গুগলের এপিআই থাকে না, যে আপনি ম্যাপ জি ইউজ করেন। হ্যাঁ, গুগলের ম্যাপ তো অন্য জায়গাতে ইউজ করা যায়, পাঠাওয়ারা ইউজ করে না, উবার ইউজ করা হয়। তো দেখা যাচ্ছে যে গুগলের ম্যাপের এপিআই দেওয়া আছে। এপিআইটা কি? এপিআই হলো একটা ব্রিজের মতো, ফ্রন্ট এন্ড এবং ডাটাবেস, মানে ব্যাক এন্ড মানে যদি আমি এখন ডাটাবেসে চলে যাই, আসলে একটা যদি সফটওয়্যার বলি, সফটওয়্যারের কাজ কি? সফটওয়্যার কাজ যদি সিম্পলি বলি, একবারে সিম্পলি, আমি কিছু ডাটা দিব ইনপুট, সে ডাটাটা প্রসেস করবে, তারপর সেভ করে রাখবে। আমার কিছু ইউজার থাকবে, যখন আমার এই ডাটার উপরে কোনো আমি ক্যালকুলেশন করব, ভিউ করব, কোনো কিছু দেখতে চাবো, তখন সে খুব ইজিলি দেখাবে। আমি ইনপুট দিব, এটা হলো ইনফরমেশন। ইনফরমেশন গুলো সে খুব সুন্দর করে একটা জায়গায় শৃঙ্খলাবদ্ধ ভাবে স্টোর করে রাখবে, যেটা হলো ডেটাবেস। হুম, ডেটাবেস। এক্সেল কিন্তু একটা ডেটাবেস। তো আমি ইনফরমেশন দিচ্ছি, সে সুন্দর মতো গুছায়া একটা জায়গায় রেখে দেবে। তারপরে ভবিষ্যতে আমার যদি কখনো এটার মধ্যে আমি একটা অ্যানালিসিস করব বা দেখবো, সে ডাটাটা দেখাবে। সফটওয়্যার কাজ এইটুকু, আর কিছুই না। হ্যাঁ, খুব সিম্পলি সফটওয়্যার কাজ এইটুকু, ইনপুট দিবে, প্রসেস করবে, আউটপুট দেবে। তো এই যে ইনপুট দিলাম, প্রথমে ইনপুট দিলাম আমি কি ফ্রন্ট এন্ড থেকে, ইউআই থেকে, এটা নিয়ে যে ডাটাবেসে রাখবে, ডাটাবেস তো আরেক জায়গায় আছে। তো ডাটাবেসে যেটা ডাটাটা রাখবে, এটা কিসের মাধ্যমে রাখে? এটা রাখে হলো এপিআই এর মাধ্যমে। ফ্রন্ট এন্ড একটা এপিআই কল দেয়। হ্যাঁ, ডিপেন্ডিং অন ইটস ওয়ার্কিং ক্রাইটেরিয়া, ও একটা এপিআই কল দিবে। এপিআই এর মাধ্যমে ও ডাটাটা পুশ করে দিবে, যে ভাই এই যে আমার ডাটা, এগুলা তুমি এখন সেভ করো। এপিআই ব্যাকএন্ড যা এটার ভ্যালিডেশন করবে, ক্যালকুলেশন থাকলে ক্যালকুলেশন করবে, সিকিউরিটি চেক করবে, বিভিন্ন জিনিস চেক করবে যে তুমি কি এলিজিবল নাকি, অথরাইজেশন করবে, অথেন্টিকেশন করবে। এগুলো করার পরে ডাটাবেসে স্টোর করে রাখবে। আবার কিছুদিন পরে ওই লোক আসলো, ভাই আমার ডাটাটা দরকার, ইউআই থেকে আমি বাটন ক্লিক দিলাম, আবার সে এপিআই কল করলো, এপিআই ডাটাবেস থেকে ডাটাটা এনে এখানে দেখাইলো। তো ব্যাকএন্ড হলো এই যে কানেক্ট করে দিচ্ছি এপিআই দিয়ে, এবং ভিতরে অথরাইজেশন, অথেন্টিকেশন, আরো অনেক কিছু আছে। এই সব কাজগুলো ব্যাকএন্ডে করি আমরা। তো ব্যাকএন্ডে প্রথমে জানতে হবে এপিআই। হ্যাঁ, এপিআই এর মধ্যেই আসলে এপিআই হলো একবারে এন্ট্রি জায়গা বা এক্সিট জায়গা। এখানে আমি ডাটা দিলাম, এপিআই দিয়ে ডাটা যাবে, ডাটা যে প্রসেস করবে, এখানে কিছু আমরা লেয়ার রাখি।
হ্যাঁ, যেটা হলো যে একবারে বাইরের লেয়ার যেটা বলতেছি এপিআই, এপিআই সবাই কানেক্ট করবে, ভিতরের লেয়ারে তার অ্যাক্সেস পাবে না। তারপরে ভিতরের লেয়ারে থাকবে আমার বিজনেস লজিক থাকবে, আমার ইন্টারফেস থাকবে, আমার যে ডাটাবেজের সাথে যে কানেকশন করবে ওআরএম গুলো, সেই রিপোজিটরি লেয়ার থাকবে। এক একজন এক এক লেয়ারে ভাগ করে। হ্যাঁ, তো এই যে লেয়ার গুলো, এই লেয়ার হয়ে সে ডাটাবেজে রাখবে, আবার যখন প্রয়োজন হয় ডাটাটা তুলে নিয়ে আসবে। তো এই ব্যাকএন্ডের জন্য আমরা সিএসপি লিখবো। তারপরে আমি বিভিন্ন জিনিস ইউজ করবো যেগুলো হলো টুলস, এবং কিছু জিনিস আছে যে সিকিউরিটির জন্য জেডব্লিউটি ইউজ করতে পারি, ক্যাশিং এর জন্য আমরা রেডিস ইউজ করতে পারি। তো সেগুলো আমি বলতেছি যে ব্যাক এন্ডের ডিটেলসে যখন যাব। ফ্রন্ট এন্ডটা আমি আপাতত বললাম যে কি কি লাগবে, এবং ফ্রন্ট এন্ডে আমি যেটা বললাম যে ফ্রেমওয়ার্ক গুলো বলেছি। এখন ফ্রেমওয়ার্ক তো আসলে যেটা বলছি আগে যে ডটনেট ফ্রেমওয়ার্ক যেমন একটা এনভায়রনমেন্ট, ফ্রেমওয়ার্ক হলো একটা এনভায়রনমেন্ট। ফ্রেমওয়ার্ক দিয়ে তো আপনি কোড লিখতে পারবেন না, এটা মনে রাখবেন সবসময়। ফ্রেমওয়ার্ক হলো একটা এনভায়রনমেন্ট, অ্যাঙ্গুলার একটা এনভায়রনমেন্ট। অ্যাঙ্গুলার কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আলটিমেটলি টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছে, আর সাথে দেখানোর জন্য এইচটিএমএল সিএসএস। তো ফ্রেমওয়ার্ক বললাম। ফ্রেমওয়ার্কের পরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি যাই, ফ্রন্ট এন্ডের জন্য আমার লাগবে এইচটিএমএল, এখন এইচটিএমএল5 চলতেছে, সিএসএস3 চলতেছে, আরেকটা কি যেন আসছে ভুলে গেছি সেটা। তো এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট লাগবে। আর ওই যে বললাম ফ্রেমওয়ার্ক, রিয়েক্ট অথবা অ্যাঙ্গুলার যেটা ইউজ করতে পারি, বা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। আপনি যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ না করেন, ডাইরেক্ট এইচটিএমএল সিএসএস লিখবেন আর কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন, যেহেতু আপনার এপিআই কল দিতে হবে, এইচটিএমএল তো আর এপিআই কল দিতে পারবে না। তো এগুলো করেও আপনি করতে পারেন আপনার ইচ্ছা। আর যদি আপনি রেজোর অথবা ব্লেজরে যান, তাহলে এগুলো এত কিছু জানতে হবে না, জাভাস্ক্রিপ্ট হালকা জানতে হবে, এইচটিএমএল সিএসএস তো লাগেই মোটামুটি, এগুলো খুব ইজি। কিন্তু অন্য ফ্রেমওয়ার্ক জানতে হবে না। বেজর জানলে সি শার্প দিয়ে আপনি ফ্রন্ট এন্ড বানায় ফেলতে পারবেন। হ্যাঁ, সি শার্প দিয়ে শুধুমাত্র, মানে ব্লেজরে, রেজরও কাছাকাছি। আর এখন যদি ব্যাক এন্ডে, তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে যারা আসলে ফুল স্ট্যাক হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে হ্যাঁ, ফ্রন্ট এন্ডে আমি এক্সিস্টিং কোনো প্রজেক্টে কাজ করতে পারবো, কিছু ইস্যু সলভ করতে পারবো, ডাইরেক্ট হয়তো স্ক্র্যাচ থেকে কিছু বানাতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ব্যাক এন্ডটা সবচেয়ে বেশি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য জরুরি। কারণ আপনার সিকিউরিটি চেক বা এতক্ষণ যে আলোচনা করছি বুঝতে পারছেন যে টোটাল ক্যালকুলেশন, যত জটিল লজিক আছে, আমরা ফ্রন্ট এন্ডে এত কিছু রাখি না, কারণ ফ্রন্ট এন্ডটা সিকিউর না। আপনার ব্রাউজারে অনেক কিছু সেভ রাখলে যে কেউ হ্যাক করে নিয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আমরা ব্যাক এন্ডে রাখি এবং ব্যাক এন্ডে করার চেষ্টা করতে পারি। এবং যেহেতু ফ্রন্ট এন্ডে আপনি একটা মোবাইলের মধ্যেও দেখতেছেন, এখানে কিন্তু কম্পিটেবিলিটির একটা জিনিস, মোবাইলের মধ্যে ফ্রন্ট এন্ডে দেখতেছেন। এখন ফ্রন্ট এন্ডে যদি আমি অনেক ক্যালকুলেশন কিছু করি, আপনার মোবাইল যদি একটু কম শক্তিশালী হয়, তাহলে কিন্তু চলবে না। তো যেহেতু আমার সব প্রসেসিং, ভারী ভারী প্রসেসিং আমরা এই কারণে ব্যাকএন্ড রাখি, কারণ ব্যাকএন্ডের সার্ভার গুলো অনেক হেভি হয়, অনেক সিপিইউ থাকে, অনেক র্যাম থাকে, হ্যাঁ, সিপিইউ কোর বেশি থাকে, মাল্টি থ্রেডেড এনভায়রনমেন্ট থাকে, অ্যাসিনক্রোনাসলি কাজ করতে পারে। এইসব কারণে আমরা ব্যাকএন্ডে রাখি। তো ব্যাকএন্ড যদি বুঝতে যাই, একটু আলোচনা করেছি এসকিউএল সার্ভার, ডটনেট কোর এবং সি শার্প, এসপি ডটনেট ওয়েব ফর্ম সবগুলো বলেছি। তো যেটা বলছি, এপিআই দিয়ে আমি কমিউনিকেট করি। এপিআই দিয়ে কমিউনিকেট করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আসবে সেটা হলো সিকিউরিটি। সিকিউরিটি কি হবে, যে আপনার এপিআইটা যদি ওপেন হয়, হ্যাঁ, তাহলে তো যে কেউই বুঝতেই পারতেছেন যে আপনার এপিআইতে ব্যাংকের ইনফরমেশন আছে, এপিআইটা কেউ জানা গেছে, ফ্রন্ট এন্ড থেকে তো এপিআই লিংক পাওয়া যেতে পারে, পেয়ে গেল সে। হ্যাঁ, আপনার ইমেল দিয়ে শুধু যদি থাকে, যে ইমেল দিলেই তার ইনফরমেশন দিয়ে দিবে, আপনার ব্যাংকে কত টাকা আছে কি আছে সবকিছু জেনে ফেলতে পারবে। বা একটা টাকা পাঠানোর রিকোয়েস্টও, ট্রানজেকশন রিকোয়েস্টও করে দিতে পারে। তো এর জন্য আমরা সিকিউরিটি প্রোভাইড করি। সিকিউরিটির জন্য আমরা জেডব্লিউটি টোকেন ইউজ করতে পারি। তো এইসব আসলে আপনার জানতে হবে, যেটা হলো যে হ্যাঁ, আমি কোড জানি, এরপরে আমি আসলে কোন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আপনার জেডব্লিউটি অবশ্যই জিজ্ঞেস করবে। তারপরে এখানে কিছু পলিসি আছে, কর্স পলিসি আছে, তারপর সিএসআরএফ আছে, এইরকম কিছু পলিসি আছে যেগুলো সম্বন্ধে আপনার ধারণা রাখতে হবে। কারণ কোন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, আপনাকে এক জায়গায় বসাই দিল, আপনি এগুলো ইমপ্লিমেন্ট না করে একটা এপিআই পাবলিশ করে দিচ্ছেন, ওর তো হাজার কোটি টাকা লস হয়ে যেতে পারে। তো এগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে আপনার। শুরুর দিকে যে সব জানতে হবে তা না, ধারণা থাকতে হবে যে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি ইমপ্লিমেন্ট না করতে পারলে সিনিয়র কারোর কাছ থেকে জেনে ইমপ্লিমেন্ট করবেন, বা এটা তো ভাইয়া এরকম সিকিউরিটি ভালনারেবিলিটি আছে, আমি কি করতে পারি,
সো সিনিয়র অলওয়েজ দেয়ার টু হেল্প হিম। এটা গেল হলো যে সিকিউরিটির জন্য আরো অনেক জিনিস আছে, তো আমি তো বললাম যে জেডাব্লিউটি বললাম। তো সিকিউরিটি জানতে হবে, মেন কথা হলো সিকিউরিটি জানতে হবে। আমি শুধু পিক পয়েন্ট গুলো বলবো যে কি কি আপনার জানতে হবে। সিকিউরিটি জানতে হবে, তারপরে হলো যে একই কোড বেজে আমরা যে সবকিছু লিখে দিই, সেক্ষেত্রে আসলে লুজ কাপল হয় না। লুজ কাপল কি, আপনার ধরেন একটা ফাংশন আছে, এই ফাংশনটা আরো 10টা জায়গা থেকে কল আছে, সেই ফাংশনে যদি একটা নতুন প্যারামিটার অ্যাড করেন, দেখা গেল যে আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, যে প্রজেক্ট থেকে ওইটার আর কল নাই, আপনি তো ফাংশনে প্যারামিটার অ্যাড করে দিয়ে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিয়ে দিচ্ছেন, লাইভে গেছে, লাইভে যাওয়ার পরে হয়তো অন্য কেউ একটা এই অ্যাপ্লিকেশন এই ফাংশনটা ইউজ করতেছিল, সে কিন্তু এরর খাবে, কারণ প্যারামিটার মিসম্যাচ হবে। তারপরে কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা নষ্ট হয়ে যাবে। মানে একটা চেঞ্জের জন্য পুরো অ্যাপ্লিকেশনে সবাই এরর খায় বসে আছে। হ্যাঁ, কারণ বিল হবে না, অন্য কিছু হবে না। তো এই কারণে আমরা লুজ কাপল করতে যাই। লুজ কাপল করতে গেলে লেয়ার্ড আর্কিটেকচারের চেয়ে বেস্ট সলিউশন নাই। তো লেয়ার্ড আর্কিটেকচার আমার জানতে হবে, যে আমার আমি ক্লিন আর্কিটেকচার জানতে পারি, অনিয়ন জানতে পারি। অনিয়ন অনেক জটিল, এটা দরকার নেই। ক্লিন আর্কিটেকচারটা এখন চলতেছে খুব, ক্লিন আর্কিটেকচারটা জানতে হবে। এবং ক্লিন আর্কিটেকচার জানতে হলে লেয়ার, যে টায়ার, 3 টায়ার, 2 টায়ার, হ্যাঁ, 4 টায়ার, এগুলা কিভাবে করে, এবং একটা টায়ার থেকে আরেকটা টায়ারের সাথে কমিউনিকেশন কিভাবে, কমিউনিকেশনটা হয় হলো ইন্টারফেস দিয়ে। তো এই ক্ষেত্রে আমাকে কই যেতে হলো, যে ইন্টারফেসে চলে গেলাম। এখন ইন্টারফেসটা কি, ইন্টারফেসের জন্য আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালটা একটু ভালোভাবে জানতে হবে, নাইলে কিন্তু আমি আসলে আসতাম না যে ওইটা জানা, ওইটা একাডেমিক জিনিস, ওইটা জানে কি করবো, না ভাই ওইটা একাডেমিক না, কাজের জন্য আছে। তাই আমি কিন্তু লিঙ্ক ধরে চলে গেলাম, এখান থেকে আমি চলে গেলাম যে হ্যাঁ আমার ওপি জানতে হবে। তো ওপি অবশ্যই ভালোভাবে জানতে হবে, এবং ওপির যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, পলিমরফিজম, ইনহেরিটেন্সটা খুব ভালোভাবে জানতে হবে, ইন্টারফেস জানতে হবে, এগুলো আমার জানা থাকতে হবে। তারপরে কোড স্ট্রাকচার। এখন আপনি একটা প্রোগ্রাম লিখছেন, আরেকজন একটা লিখছে, আপনার এপিআই কল করে ডাটা আনতে সময় লাগে হলো 5 মিনিট, আরেকজন একটা লাগে হলো 2 সেকেন্ড, বা আপনারটা 1 মিনিট লাগে, আরেকজনের 2 সেকেন্ড লাগে, তাহলে আপনারটা চলবে না, বা অন্য কারোটা 2 সেকেন্ড লাগেও না, সবারটাই 3 সেকেন্ড, এই 3 মিনিট করে লাগে, 2 মিনিট করে লাগে, তাহলে অ্যাপ্লিকেশন চলবে না। তো যদি আমি ফাইন টিউন করতে যাই, ফাইন টিউন করার জন্য আমার ছোট ছোট আহ ছোট ছোট কোড স্মেল লিখতে হবে, যাতে আমার মেমোরি ফুটপ্রিন্টটা কম হয়, সার্ভারের মেমোরি ফুটপ্রিন্টটা কম হয়। ডটনেট কোর কিন্তু এর জন্য তার ডিএলএল গুলো অনেক ছোট ছোট করে দিচ্ছে, যে কারণে ডটনেট কোডটা ফাস্টার, মেমোরি ফুটপ্রিন্ট কম হয়। তো আপনার আসলে ওয়েল স্ট্রাকচার্ড কোড কিভাবে লিখতে হয়, একটা কোডে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি ডাটাবেস থেকে আনতেছেন, এর এক্সট্রা আনতেছেন না। তো এইসব কিভাবে করতে হয়, ডাটাবেজে আমি এক্সাক্ট আমার ধরেন আপনার একটা লিস্টেড কালেকশনে ডাটা রাখতে হবে, আবার এখানকে সার্চ করতে হবে। আপনি খুব সুন্দর অ্যারে ইউজ করছেন বা লিস্ট ইউজ করে রাখছেন, তারপরে এখানে লিঙ্ক ইউ করে লিখছেন, অন্য কিছু লিখছেন, আরেকজন ইউজ করছে হ্যাশ সেট। হুম তাহলে আপনার সলিউশন কিন্তু ওই যে হ্যাশ সেট ইউজ করছে তার আশেপাশেও যাবে না, কারণ তারটা অনেক বেশি এফিসিয়েন্ট হবে। এক্ষেত্রে আমার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম জানতে হবে, যে কোন ডাটা স্ট্রাকচারটা আমার বেস্ট পারফরমেন্স দিবে। এই কারণে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আমরা যখন ইন্টারভিউ নিই, এই সেকশনটা অবশ্যই আমরা জানার চেষ্টা করি যে তার এটা সম্বন্ধে ধারণা আছে কিনা, সে জানে কিনা যে কোনটার জন্য কোনটা, সার্চিং এর জন্য কোনটা বেস্ট, সর্টিং এর জন্য কোনটা বেস্ট, মাল্টি ডাইমেনশনাল হলে কোনটা বেস্ট। এক্ষেত্রে আমার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে কিছুটা ধারণা থাকতে হবে, মাস্টার হতে হবে নট ট্রেন্ডেড, বাট জানা থাকতে হবে যে কোনটা আমার ভালো হতে পারে, যাতে আমি আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারি, বসের সাথে বা সিনিয়রের সাথে কমিউনিকেশন করে একটা ডিসিশন আসতে পারি। আর যদি আমি নাই জানি যে একটা কাজ 4 ভাবে হয়, তাহলে তো আমি জানবো যে ভাই লিস্ট আছে, লিস্ট দিয়ে দুনিয়া সব কাজ হয়ে যায়, অন্য কিছুর দরকার নেই। এই কারণে আমার কিন্তু ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমটাও এখন লেগে গেল, যে আমি ইফিসিয়েন্ট সলিউশন দিব এবং আমার টাইম কনজাম্পশনটা কম হবে, সার্ভারে সার্ভার রিসোর্স কম লাগবে, কারণ সবাই তো চায় যে এত হাই পাওয়ার সিপিইউ, এত হাই পাওয়ার র্যাম আমি দিব না, কারণ যত হাই পাওয়ার নিব তত আমার কস্টিং বেশি হবে। তো আমার কম রিসোর্স ইউজ করবা, কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা ফাইন টিউন হবে। তো আমার এটা জানতে হবে, এবং ফাইন টিউন কিভাবে, এবং একই সাথে ফাইন টিউন লেখার জন্য কিছু কোডটা যাতে রিইউজেবল হয়। আপনি কোড লিখতেছেন, 2 দিন পরে চলে গেলেন কোম্পানি থেকে, আরেকজন আসলে কোড বুঝলো না, বা এই কোডটা আরেক জায়গায় ইউজ করা যাবে না। আপনি একটা কাজ লিখছেন, আপনাকে 1 ঘন্টার জন্য পেমেন্ট করতেছে, সেম কোডটা যদি আরেকজনের নতুন করে লিখতেই হয়, তাহলে আপনাকে যে 1 ঘন্টা পেমেন্ট করলো এটা কিন্তু লস। কারণ ওপির মোস্ট ইম্পর্টেন্ট যে থিংটা হলো সেটা হলো রিইউজেবল। আগে তো প্রসিডিউরাল প্রোগ্রামিং ছিল, আমাদের সি ছিল, তাই না? ওইখানে তো রিইউজেবিলিটি ছিল না।
যে কারণে তো একটা জিনিস ভালো না দেখেই তো পরবর্তী জিনিসগুলো আসে, না হলে তো নতুন জিনিস আসার দরকার নেই। তো রিইউজেবল নাই, তো রিইউজেবল হতে হবে। রিইউজেবল হওয়ার জন্য কি কিছু প্রিন্সিপাল আছে, হ্যাঁ, ডিজাইন প্রিন্সিপাল আছে কিছু, এগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। যেমন আমি বলতে পারি ড্রাই, ডোন্ট রিপিট ইয়োর সেলফ, এটা একটা প্রিন্সিপাল। আরেকটা মোস্ট কমন প্রিন্সিপাল হলো সলিড, SOLID, S ফর সিঙ্গেল রেসপন্সিবিলিটি, O ফর ওপেন ক্লোজ, L ফর লিস্ট স্কোপ সাবস্টিটিউশন, I ফর ইন্টারফেস এগ্রিগেশন, D ফর ডিপেন্ডেন্সি ইনভার্সন। এই প্রিন্সিপাল গুলো জানতে হবে যাতে আপনি বেস্ট কোড লিখতে পারেন, বেস্ট পারফরমেন্স দিতে পারেন। সলিড প্রিন্সিপাল জানতে হবে। এবং এটা গেলো ব্যাকএন্ডের জন্য, ব্যাকএন্ডের জন্য অনেক কিছু জানতে হয়। আচ্ছা, তো আমি বললাম সলিড প্রিন্সিপাল জানতে হবে, আমার ওপি জানতে হবে, ডাটা স্ট্রাকচার জানতে হবে, এবং কোডটা তো সি শার্প কোড, এটা জানতেই হবে। এগুলো জেনে আর ডটনেট করে নতুন কি জিনিস আসছে, মিডলওয়্যার আছে, তারপরে আমার বিভিন্ন পেজ লাইফ সাইকেল আছে, কোনটা ভালো কোনটা খারাপ, কখন কোনটা ইউজ করব, ডিপেন্ডেন্সি ইনজেকশন লাইফ সাইকেলের জন্য কোনটা ইউজ করব। ডিপেন্ডেন্সি ইনজেকশনটা তো আপনারা হয়তো কেউ জানেন, হয়তো কেউ জানেন না। ডিপেন্ডেন্সি ইনজেকশন হলো যে একটা ক্লাস, একটা কিছু দরকার একজনের জন্য, তো ওইটা আমি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে বা মেথড বা প্রপার্টি যে কোনো মাধ্যমে এই ডিপেন্ডেন্ট দিয়ে দেবো, যাতে একজন একজনের সাথে ডিরেক্ট কাপলিং না হয়, যাতে আমি একটা কিছুর জন্য ভার্সন দিলাম সব নষ্ট হয়ে গেছে। আমি একটা অ্যাপ্লিকেশনে ব্যাংকিং সফটওয়্যারে ভার্সন দিলাম হলো যে একজন লোকের না, সবগুলা কাস্টমারের নামের ফুল নেম ভুল আসতেছিল, যে ফার্স্ট নেম আর লাস্ট নেম যোগ করতেছিল, মিডিল নেম যোগ করতেছিল না। এটার জন্য আমি একটা ভার্সন দিলাম। এই ভার্সন দিতে যায় দেখি যে আমি নাম ঠিক করতে গেলাম, এদিকে ট্রানজেকশনই হচ্ছে না। এরকম যাতে না হয় এর জন্য আমরা লুজলি কাপল ইউজ করি, এবং মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা এই কারণে আসছে যে সবাই আলাদা আলাদা। ভাই একজনের উপরে আমার একজন ভার্সন দিলে একজন নষ্ট হয়ে যায়, এরকম না। আচ্ছা, ইউজারের শুধু ইউজারের ড্যাশবোর্ডটা দেখা যাবে না, কিন্তু এদিক দিয়ে ট্রানজেকশন হইতে থাকবে, যাতে আরেকজন এটার জন্য এফেক্টেড না হয়। তো এটা আমরা মনোলিথ মাইক্রো সার্ভিস মনোলিথ মডুলার মনোলিথ দিয়ে করতে পারি, কিন্তু মেন জিনিস হলো লুজলি কাপল হইতে হবে। এটার জন্য ইন্টারফেস জানতে হবে, ইন্টারফেসটা খুব গুরুত্বপূর্ণ বিজনেস সফটওয়্যারে। এখন যদি আমরা ডেটাবেজে চলে যাই, আমাদের আসলে সময় বেশি নেই। ডেটাবেজে যদি যাই, ডেটাবেজে যদি আমি বলতেছি যে মোস্ট অফ টাইম এসকিউএল ইউজ করি, পোস্টগ্রে ইউজ করতে পারি, পোস্টগ্রে কাছাকাছি। তো ডেটাবেজটাতে আমার জানতে হবে, ডেটাবেজে কুইরি করা জানতে হবে। ডেটাবেজে একটু যদি সিনিয়র হন আপনি, ডেটাবেজ ফাইন টিউন জানতে হবে, ডেটাবেজ অপটিমাইজেশন জানতে হবে। এখন কিরকম অপটিমাইজেশন ফাইন টিউনটা আসলে কি? আপনার একটা কুইরি লিখছেন, যে কুইরিটা এক্সিকিউট হলে 1 মিনিট সময় নেয়, হয়তো 1 কোটি ডাটা আসে, 1 কোটি ডাটা আসতে তার 1 মিনিট সময় নিচ্ছে, হয়তো 10-12টা টেবিল জয়েন করতে হবে। এটা খুবই বাজে কুইরি হয়ে যাবে। আপনার কাছে প্রথম প্রথম মনে হবে, আরে ভাই 10-12টা টেবিল জয়েন করতেছি, 1 কোটি ডাটা আনতেছি, এটা তো লাগতেই পারে না, এটা জীবনেও লাগতে পারে না। ডাটাবেজে যে কোনো কুইরি এরকম লিখতে হবে যে এটা উইদিন 1 সেকেন্ড, মানে ম্যাক্সিমাম হলে 1 থেকে 2 সেকেন্ড, খুব রিপোর্টিং হলে 4-5 সেকেন্ড যেতে হবে, বড় রিপোর্ট সর্বোচ্চ 5 সেকেন্ড যাইতে পারে। তো এর মধ্যে রিপোর্ট আসতে হবে বা ডাটা আসতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, ডাটাবেজে আমার ইন্ডেক্সিং করতে হয়, ইন্ডেক্সিং স্ট্র্যাটেজি জানতে হবে, কিভাবে ইন্ডেক্সিং করতে হয়। ইন্ডেক্সিং করলে যে সবসময় বেটার হয় তা না। ইন্ডেক্সিং করার কারণে অনেকে বলে যে ইনসার্ট আপডেট ডিলিট স্লো হয়, না, ইনসার্ট আপডেট ডিলিটটা স্লো হয়, ইন্ডেক্সিং করার কারণে সিলেক্ট অপারেশন অনেক সময় স্লো হয়ে যায়। তো প্রপার ইন্ডেক্সিং কিভাবে করতে হয়, বেস্ট কুইরি কিভাবে লেখা যায়, কোনগুলো আমার অ্যাভয়েড করতে হয়, যেমন কার্সর অবশ্যই আমরা না পারাতে লিখবো না, কার্সরটা হলো যে ফর লুপের মতো রয়েছে, এইসব জিনিস আমরা কখনোই লিখবো না যদি একমাত্র না পারি সেই ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে আমি নেস্টেড কুইরি লিখবো না, ইন যত পারি বাদ দিব। আমার এই যে যেগুলো বলছিলাম, যেগুলো আমার শুধুমাত্র দরকার ফ্রন্ট এন্ডে, আমি ইউজারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করাবো, কিন্তু আমি ডাটাবেজে কুইরি লিখছি সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, এখানে পাসওয়ার্ড আছে, তার অ্যাড্রেস আছে, তার বাবার নাম, দাদার নাম, অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, 20-30টা কলাম থাকতে পারে, কিন্তু আপনার দরকার 2টা কলাম। এটার জন্য সে ডাটাবেজে সবকিছু থেকে পড়ে নিয়ে আসতেছে। এখানে তার পেজ রেট হচ্ছে, তার হয়তো এমন হতে পারে যে ওই টেবিলে কোনো প্রাইমারি কি নাই, বা কোনো ক্লাস্টার ইন্ডেক্স নাই, বা ক্লাস্টার ইন্ডেক্স কোনো নন ক্লাস্টার ইন্ডেক্স নাই, এরকম অনেক কিছু হতে পারে, যে কারণে আপনি টেবিলটা কিন্তু লক করে দিচ্ছেন, অন্য কেউ এই টেবিলটা ইউজ করতে পারছে না। আমার এরকম হয়েছে যে একটা সফটওয়্যার চলতেছে না, টোটালি চলতেছে না, পুরো বাংলাদেশে সারা সব এসআর 6-7 হাজার এসআর আছে ইউনিলিভারে, সবাই বসে আছে, বাসায় যেতে পারতেছে না।
কারণ যতক্ষণ পর্যন্ত সার্ভারে পোস্ট না হবে সে বাসায় যেতে পারবে না। দেখা যাচ্ছে কি ডাটাবেজে একটা কুইরি চলতেছে, একটা কুইরি চলার কারণে পুরা বাংলাদেশের সব এসআর বসে আছে, এরকমও হয়। তো ডাটাবেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে পারফরমেন্স রিলেটেড যত ইস্যু হয় তার 60% ডাটাবেজ বা 70% ডাটাবেজ থেকে আসে। তো ডাটাবেজে ফাইন টিউন কোয়েরি, অপটিমাইজড কোয়েরি কিভাবে লিখতে হয়, হেলথ কিভাবে মনিটর করতে হয়, ডাটাবেজে আপনি কোনটা কালপ্রিট কোয়েরি এগুলো কিভাবে বুঝবেন, সেই জিনিসগুলো জানতে হয়। তো এগুলো দরকার। আবার ইন্টারভিউ অনেক সময় বলে যে ভাই কিছু বেসিক নোন কোয়েশ্চেন আছে, সেকেন্ড হাইস্ট স্যালারি, গ্রুপ বাই ট্রুপ বাই, এরকম অনেক কিছু আছে যেগুলো খুব কমন কোয়েরি, এগুলো বলে। তো এগুলো আপনার আসলে জানতে হবে। কিন্তু আমি এখন ইন্টারভিউর কথাটা এখনো বলতেছি না, এটা একটু পরে বলবো। যে কাজ করার জন্য কি জানতে হবে, কাজ করার জন্য কুইরিং জানতে হবে, স্টোর প্রসিডিউর লেখা জানতে হবে, ফাংশন লেখা জানতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। আর ইন্টারভিউর জন্য আলাদা প্রিপারেশন, সেটা বলছি পরে। আর একটা জিনিস হলো যে আমি গেলাম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস চলে গেলাম তাড়াতাড়ি করে। এখন ভার্সন কন্ট্রোলিং, হ্যাঁ ভার্সন কন্ট্রোলিংটা কি, যে ভার্সন কন্ট্রোলিং অনেক কিছু মনে হতে পারে যে এটা কি। ভার্সন কন্ট্রোলিংটা হলো আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, একটা কোম্পানিতে তো আপনি একা না, একটা টিম আছে, টিমের মধ্যে 20-30 জন লোক থাকতে পারে, 10-12 জন থাকতে পারে, আবার আরো বেশি থাকতে পারে। তো সবাই যদি থাকে, সবাই কাজ করতেছেন, একজনের কাজ আরেকজন কিভাবে পাবে, সবাই যদি আলাদা আলাদা ভাবে একটা প্রজেক্ট আপনার এখানে কপি করা, আরেকজনের কাছে কপি করা, আরেকজনের কাছে কপি করা, আলাদা আলাদা কপি করা আছে। তো ও হয়তো একটা কিছু কাজ করছে, আপনি ওইটা পাবেন না। তো আপনি কি আবার ওর কাছ থেকে কপি করে নিয়ে এসে আপনার কাজ আবার করবেন? তা তো অবশ্যই করবেন না, না? তাহলে মিলাবেন কিভাবে? তো এটা কোডটা একটা সেন্ট্রাল জায়গা থাকে, এটা হলো ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। ভার্সন কন্ট্রোলিং সিস্টেম কেন নাম দিছে? কারণ এটা আমি ভার্সন বাই ভার্সন, কালকে কত ভার্সন গেছে, আজকে কত ভার্সন, আগামীকাল কত ভার্সন, ভার্সন ধরে হিস্ট্রি দেখতে পারি, যে কারণে এটাকে বলে ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো ভার্সন কন্ট্রোল সিস্টেম এখন মোস্ট পপুলার হলো গিট। গিটটাই এখন সবাই ইউজ করে। তো গিট হলো সফটওয়্যার, তো এটার মধ্যে আলাদা আলাদা সফটওয়্যার আছে, গিট হাব আছে, গিট টি আছে, গিট ল্যাব আছে। তো যে কোনো একটা জানলেই হয়েছে, হ্যাঁ। গিটের কমান্ড গুলো জানতে হবে এবং গিটে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নাহলে তো আপনি একটা সফটওয়্যার ফার্মে গেলেন, আচ্ছা আপনাকে ট্রেনি হিসেবে নিলো বা ইন্টার্ন হিসেবে নিলো বা জুনিয়র হিসেবে নিছে, কিন্তু আপনি গিটই পারেন না, তখন তো আসলে কাজ করতে পারবেন না, হ্যাঁ। এই জন্য গিটটা একটু দরকার, যে গিট জানতে হবে, গিটে কিভাবে কাজ করে। আর যদি আমি বলি যে আপনার এখন সবকিছু শিখছেন, এখন জবের জন্য অ্যাপ্লাই করবেন। তো জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি লাগবে? আপনার পোর্টফোলিও, পোর্টফোলিও হতে পারে একটা আপনার রিজিউমি, আপনার সিভি। তো রিজিউমি বা সিভি যদিও কাছাকাছি, দুটো সেম না, তো রিজিউমি ভালো। তো আপনার আমরা সবাই রিজিউমি বানাই। তো রিজিউমিটা বানাতে হবে এবং এটার মধ্যে আপনার লাইভ দুই একটা যদি প্রজেক্ট থাকে তাহলে খুব ভালো। লাইভ দুই একটা প্রজেক্ট থাকলে, যে প্রজেক্ট গুলো আপনি রিজিউমেতে দিয়ে রাখছেন, ক্লিক করে সে চলে যাবে। আপনার ডাটা স্ট্রাকচার একদম জানার জন্য আপনি যদি এটা কিভাবে বুঝবে, খালি একটা ইন্টারভিউ নিয়ে তো সব বোঝা যায় না আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে, যে আপনি খুব ভালো পারেন। সেটার জন্য কি, আপনি যদি অনলাইনে কোনো প্রবলেম সলভিং কোথাও করেন, হ্যাঁ, তো সেটার যদি লাইভ লিঙ্ক দিয়ে রাখেন, সেটা থেকে আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের সে ধারণা পাবে। আর কোনো প্রজেক্ট যদি লাইভ লিঙ্ক দেওয়া থাকে গিটের বা অন্য কোথাও, তাহলে সে বুঝতে পারবে যে আপনি কোডটা কত ভালোভাবে করতে পারেন। আপনার যদি কোনো একটা সার্টিফিকেশন থাকে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনি প্রফেশনাল কোনো সার্টিফিকেশন, সেটার লিঙ্ক বা সেটার কথা উল্লেখ থাকবে। এবং রিজিউমিটা যদি পারেন এটিএস ফ্রেন্ডলি বানাবেন। এটিএস ফ্রেন্ডলিটা কি, যেটা এখন অনেক জায়গাতেই, বাইরের অনেক জায়গাতেই হাজার হাজার সিপি পরে এইচআর এর পক্ষে সম্ভব হয় না, সেটা হলো মেশিন রিডেবল। মেশিন যাতে খুব ভালো রিড করে আপনার একটা সামেশন তৈরি করে দিতে পারে, তো এটাকে বলে এটিএস ফ্রেন্ডলি। তো এগুলো কিছু টিপস এন্ড টিক্স এন্ড ট্রিপস আছে, সেগুলো আমরা শেয়ার করবো। তো বা আমার কাছ থেকে জেনে নিতে পারেন কেউ। তো সেভাবে টেস্ট ফ্রেন্ডলি একটা রিজিউম বানিয়ে, ফার্স্ট স্টেপ হলো রিজিউমটা খুব ভালোভাবে বানানো। এটা দেখে আপনাকে ইন্টারভিউ কল দিবে বা কল দিবে না। আর তারপরে যে হ্যাঁ, ইন্টারভিউ এর প্রিপারেশনের জন্য কিছু জিনিস আছে, যে শুধুমাত্র ইন্টারভিউ এর জন্য আপনি কাজ করছেন জানেন, কিন্তু ইন্টারভিউ এ ঠিক মতো বলতে পারতেছেন না বা অন্যভাবে বলতেছেন, কিছু টেকনিক্যাল টার্ম আছে, হ্যাঁ। এখানে কিছু জিনিস আছে, যে ইন্টারভিউ রেডিটা আরেক জিনিস। আপনি প্রিপারেশন নিচ্ছেন, অনেক কাজ পারেন, আপনি আপনার কোম্পানিতে বিশাল বড় কিছু হয়তো এক জায়গায় কাজ করেন খুব ভালো, কিন্তু তার চেয়ে একটা লোয়ার কোম্পানিতে ইন্টারভিউতে আপনি নাও টিকতে পারেন, কারণ ইন্টারভিউ প্রিপারেশনটা টোটাল ডিফারেন্ট জিনিস। সেই প্রিপারেশনটা আলাদাভাবে নেওয়া উচিত, যেটা আমি বলবো সবার নেওয়া উচিত। ফ্রেশার, এক্সপিরিয়েন্সড, মিড লেভেল, সবার জন্য ইন্টারভিউ প্রিপারেশন অবশ্যই নেওয়া উচিত। ইন্টারভিউ প্রিপারেশন ইজ এ লট মোর ডিফারেন্ট থিং।
তো এখানে অনেকগুলো রাউন্ড থাকে, টেকনিক্যাল রাউন্ড থাকে, আপনার কোডিং রাউন্ড থাকে, আপনার বিহেভিয়ারাল রাউন্ড থাকে। বিহেভিয়ারাল অনেক জিনিস আছে। আপনার সবকিছু ভালো হয়েছে, স্যালারি নেগোসিয়েশন হয়ে গেছে, লাস্টে হয়তো যে বাইরে কেউ বা কোম্পানির যদি এমডি জাস্ট আপনার সাথে হাই হ্যালো কথা বলবে, আপনি বুঝবেন না যে হাই হ্যালো দিয়ে সে কি বুঝছে। হ্যাঁ, বুঝে ধরেন আপনারে পরে আসলো যে রিজেকশন মেল আসলো বা কিছুই জানালো না। তো বিহেভিয়ারাল জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আর টেকনিক্যাল এবং একই সাথে নেগোসিয়েশন স্কিল সেটাও একটু গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই একটা লুক্রেটিভ এটিএস ফ্রেন্ডলি রিজিউমে তৈরি করা। তারপরে ডাক পেলেন, তারপরে আপনার ইন্টারভিউ প্রিপারেশনটা আগে থেকে থাকতে হবে। এটার জন্য কিছু টিউটোরিয়াল আছে, কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো জানতে হবে, যে হ্যাঁ এগুলো জানলে আপনি ইন্টারভিউতে খুব ইজিলি বাইপাস করে যেতে পারবেন। মোস্ট অফ দ্য ইন্টারভিউতে একই রকম কোশ্চেন ঘুরে ফিরে আসে, এবং আমরা জানি যে কিরকম কোশ্চেন করি এবং কি করলে তার ভিতরে জিনিসটা জানতে পারে। আপনি তাই বলে এরকম না শুধুমাত্র ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে আপনি কাজ করেন নাই, কাজ জানেন না, পাশ করে যেতে পারেন। এটা হইতে পারে খুব অল্প, কিন্তু ভালো জায়গায় এটা হয় না আর কি। কারণ ওই আপনি পাশ করছেন ইন্টারভিউ, কিন্তু ভিতরে একটা জিনিস জিজ্ঞেস করলে আপনি হয়তো উত্তর দিতে পারবেন না যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকে। আর এখন ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপার হলে কি হতে হবে, রোড ম্যাপটা বললাম, যে আপনার প্রথমে কাজ শিখতে হবে, ফ্রন্ট এন্ডে কিছুটা ধারণা থাকতে হবে, কিছু জানতে হবে, HTML CSS জানতে হবে, বেসিক জাভাস্ক্রিপ্ট জানতে হবে। যদি আমি খুব সিম্পল উপরে যাই, জাভাস্ক্রিপ্ট, HTML CSS এই জিনিসগুলো জানতে হবে। আর আপনার ব্যাকএন্ডের উপর জোর দিতে হবে। ব্যাকএন্ডে আপনি তো যেহেতু ডটনেটে আসবেন, সি শার্পে কাজ করেন ধরে নিচ্ছি, তো সি শার্পে জানার জন্য একই সাথে আপনার ডাটাবেজে র কুইরি করা জানতে হবে, যেটা বলছিলাম আমি এডিও ডটনেট। এবং এখন ম্যাক্সিমাম লোক এনটিটি ইউজ করে, ড্যাপার ইউজ করে। তো এনটিটি পারলে ড্যাপারও পারবেন, সমস্যা নেই। তো এনটিটি সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। এবং এপিআই কি, এপিআই কিভাবে কাজ করে, এপিআই সিকিউরিটির জন্য সিকিউরিটি মেজারমেন্ট আমরা কি নিতে পারি, কিভাবে ডাটাবেজের সাথে কানেক্ট করব, কিভাবে প্রজেক্টটা স্ট্রাকচার করব, একটা প্রজেক্ট কিভাবে ভালো স্ট্রাকচার দিতে হবে, কিভাবে লুজ কাপল থাকতে হবে, একটা একটার উপরে খুব টাইটলি ডিপেন্ডেন্ট হবে না। এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনার লাগবে হলো, আমি কিন্তু আগে বলতাম ওপি, আগে বললাম না, কারণ এটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনার লাগবে ওপির কনসেপ্ট ক্লিয়ার লাগতে হবে। এবং কিভাবে আপনি ওয়েল স্ট্রাকচার্ড কোড লিখবেন, মেইনটেনেবল কোড লিখবেন, রিউজেবল কোড লিখবেন, এটার জন্য জানতে হবে ডিজাইন প্রিন্সিপাল সলিড, নট ডিজাইন প্যাটার্ন। আমি ডিজাইন প্যাটার্ন বলতেছি না, ডিজাইন প্যাটার্ন পরের বিষয়, অনেক সিনিয়র হলে পরে। ডিজাইন প্রিন্সিপাল এবং আর্কিটেকচার প্যাটার্ন, যে এপিআই লিখছেন রেস্ট এপিআই বা সোপ এপিআই, কি এপিআই, তো সেটা কিছু আর্কিটেকচার প্যাটার্ন আছে। রেস্ট এপিআই এর কিছু আর্কিটেকচার প্যাটার্ন আছে না, HTTP গেট, HTTP পোস্ট, পুট, প্যাচ, আরো কিছু জিনিস আছে, স্টেটলেস, এগুলো জানতে হবে। তো আর্কিটেকচার প্যাটার্নটা হালকা জানতে হবে। এবং একই সাথে ওই গুড কোড কিভাবে লাগে, এবং ওপি, এবং ওই যে বললাম যে সলিড, ড্রাই, এরকম কিছু প্রিন্সিপাল আপনার ধারণা থাকতে হবে, যাতে আপনি ভালো কোড লিখতে পারেন। আর ডাটাবেজে কোয়েরি জানতে হবে, অপটিমাইজেশন জানতে হবে, আর ইন্ডেক্সিং টিন্ডেক্সিং হালকা জানলে খুব বেশি ডিটেলস জুনিয়রদের জন্য দরকার নেই, বাট মিড লেভেলের জন্য একটু ভালোভাবে জানতে হবে ইন্ডেক্সিং কিভাবে কাজ করে। আপনার একটা ডাটাবেজের প্রোডাকশনে প্রবলেম হচ্ছে, কিভাবে প্রবলেমটা খুঁজে বের করবেন, কোন কোয়েরির জন্য প্রবলেম হচ্ছে, যেটাকে বলে ফাইন টিউনিং। এবং অবশ্যই একটা জিনিস আমি ভুলে গেছি, ডিবাগিং। ডিবাগিং হলো মোস্ট ইম্পর্টেন্ট, ডিবাগিং জানতে হবে। তারপরে বলেছি হলো ভার্সন কন্ট্রোল। ভার্সন কন্ট্রোলটা কি, যে একসঙ্গে সবাই কাজ করতেছেন যাতে সবার কাজটাই থাকে, কারো কাজ হারায় না যায়, এবং একজনের কাছে দৌড়াত না হয়, এবং কবে কোন কাজ করছেন টোটাল একটা জানি আইডিয়া থাকে। মানে সবাই যেতে পারে, আপনার থাকতে হবে না যে আপনি কোন কাজ করতেছেন, কে কোন কাজ করতেছে, একটা ভার্সন সিস্টেম। আমি যাতে আজকের কাজটা রিভার্ট করে গতকালকের কাজের একটা ভার্সন লাইভে দিয়ে দিতে পারি, এটার জন্য ভার্সন কন্ট্রোলিং সিস্টেম গিট ইজ মোস্ট পপুলার। গিট হাব, গিট ল্যাব, গিট টিক, যে কোনোটা ইউজ করতে পারেন। এটা গেল গিট। আর একটা জিনিস যেটা বলি নাই, সেটা হলো যে এখন বর্তমানে ক্লাউডলেস কম্পিউটিং চলে আসছে, যেটা আমি শুরুতে বলছিলাম, যে এখন সবাই ক্লাউডে হোস্ট করতেছে, ক্লাউডে সবকিছু করতেছে। সেটার জন্য কি অ্যাজুর, অ্যাজুর বা AWS, যেহেতু আপনি মাইক্রোসফট আছেন, বলছিলাম মাইক্রোসফট সম্পর্কে সুবিধা যে ও সবকিছু নিজেরই আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ভিজুয়াল স্টুডিও, যেটাতে আপনি কোড বিল্ড করবেন, ডিবাগ করবেন, সবকিছু করবেন, এনভায়রনমেন্ট সবকিছুই ওর নিজের আছে। ডাটাবেজ আছে, ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে, মোবাইল আছে। হ্যাঁ, তারপরে তার ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল স্টুডিও কোড, এরকম জিনিসগুলো আছে। তো
যেগুলোর কারণে ডটনেট একটা গ্রেট চয়েস আপনার জন্য। তো ডটনেটের ওয়েব প্ল্যাটফর্মের নাম হলো অ্যাজুর। তো অ্যাজুরের সম্বন্ধে হালকা ধারণা ফ্রেশারদের জন্য মোটামুটি না থাকলে চলবে, বাট মিড লেভেলের জন্য ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। তো এখান থেকে কোশ্চেন আছে। তো এখানে ক্লাউডলেস কম্পিউটিং আছে, অ্যাজুর ফাংশন আছে, অ্যাজুর ডাটাবেজ আছে, অ্যাজুর ব্লব আছে যে স্টোরেজ করার জন্য, স্টোরেজ, সিম্পল স্টোরেজ। তো অ্যাজুর স্যাস আছে, প্যাস আছে। স্যাস প্যাস কি সফটওয়্যার এজ এ সার্ভিস, প্যাস আছে হলো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এ লট অফ ডিফারেন্ট থিংস দেয়ার। তো এগুলো একটু জানতে হবে মিড লেভেলের জন্য। ফ্রেশারদের জন্য এটা জাস্ট অ্যাজুর নাম শুনছেন, এই জিনিসগুলো বললাম, এইটুকু জানা থাকলেই পাস করে যেতে পারবেন। এত কিছু জানা মিড লেভেলে এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করে, আপনি এগুলো কোড লিখছেন নাকি, এগুলো জানা থাকা দরকার। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। তো সুমাইয়া, ইউ ক্যান টেক দ্য কন্ট্রোল ফ্রম হিয়ার। অসংখ্য ধন্যবাদ সৌরভ কুমার দাস ভাইয়াকে। আমাদের আজকের ওয়েবিনারের মূল আলোচনা এখানেই শেষ করছি। এখন আমরা শুরু করছি প্রশ্নোত্তর পর্ব, যেখানে আমাদের মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সম্মানিত স্পিকার আমাদের সাথেই আছেন। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, দয়া করে চ্যাট বক্সে টাইপ করুন অথবা সরাসরি প্রশ্ন করার জন্য হাত তুলুন। আমাদের এই পর্বটি সবার জন্যই একটি গুরুত্বপূর্ণ সুযোগ, তাই সবাইকে উৎসাহিত করছি অংশগ্রহণ করতে। আপনার প্রশ্ন হয়তো অন্যদের জন্য উপকারী হতে পারে। আচ্ছা, একজন একটা কোশ্চেন করেছে যে মোহাম্মদ ডটনেটের সাথে কোশ্চেন করেছেন, ডটনেটের সাথে নেক্সট.জেএস অর রিয়েক্ট কি ভালোভাবে ব্যবহার করা যায়? রিয়েল ওয়ার্ল্ড জবে ডটনেটের সাথে কোনটা চাই ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হিসেবে? আচ্ছা, তো অবশ্যই ইউজ করা যায়, খুব ভালোভাবে ইউজ করা যায়। কারণ আমি বলছি যে বর্তমানে যেটা এসে গেছে যে ওয়েব ফর্ম বাদ দিয়ে যখন আমরা অন্য জায়গায় চলে আসলাম, যে ফ্রন্ট এন্ড ডিফারেন্ট একটা প্রজেক্ট, টোটাল আরেক জায়গায়, ও কোথায় আছে সেটা আমার জানার দরকার নেই, ও কি করতেছে সেটা আমার জানার দরকার নেই। হ্যাঁ, ফ্রন্ট এন্ড আলাদা একটা জায়গা আছে, ব্যাক এন্ড আলাদা জায়গা আছে। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কমিউনিকেট করে কিভাবে? এপিআই এর মাধ্যমে। এপিআইটা কে লিখবে? যে ব্যাক এন্ড ডেভেলপার, সে এপিআই লিখবে। তো ফ্রন্ট এন্ড কিসে তৈরি সেটা আমার কোনোই জানার দরকার নাই। ফ্রন্ট এন্ড শুধু এপিআই তে কল করবে, আমি ভ্যালিডেশন করব, অথরাইজেশন অথেন্টিকেশন করব, ডাটা পাঠাবো খুবই ইজিলি, মানে যে কোনো হোয়াট এভার, হ্যাঁ, ইজিলি সেটা ইউজ করতে পারবে। এটা আমার কোনো বিষয় না। এখন আমি যদি ফুল স্ট্যাকে যাচ্ছি, ফুল স্ট্যাকে গেলে কি করতে হবে? ফ্রন্ট এন্ড আমার করতে হবে, ব্যাক এন্ড আমার করতে হবে। তো এই করতে গেলে যারা লোকজন চায়, অ্যাঙ্গুলার বেশি চায়। এখন আবার রিয়াক্ট নোট জেএস এর একটা ঢেউ আসছে বাজারে, তো সেটাও মানুষজন চায়। রিয়াক্ট নোট জেএস এরও খুব ভালো চাহিদা আছে, অ্যাঙ্গুলারেরও চাহিদা খুবই ভালো আছে। মাঝখানে একটু বেশি ছিল, এখন অ্যাঙ্গুলার একটু কম, রিয়াক্ট নোট। বাট আমি বলতেছি যে যদি আপনি এন্টারপ্রাইজ সলিউশন বা বড় কোনো জায়গায় চাকরি করেন, সেক্ষেত্রে, মানে বড় কোনো জায়গায় বলতে আমি যে প্রজেক্টটা বড় লার্জ প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এবং খুব বেশি এখানে ভ্যালিডেশন, খুব বেশি ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গুলারটা ভালো। বাট অ্যাঙ্গুলার একটু ডেভেলপ করতে টাইম লাগে, হ্যাঁ, আর রিয়েক্ট জেএস দিয়ে কম লাগে, তাই বলতেছে। কিন্তু মার্কেট ডিমান্ড বেশ ভালো, রিয়েক্ট নোট জেএস এর ডিমান্ড বেশ ভালো। অ্যাঙ্গুলারেরও আমি যদি বলি যে হ্যাঁ, দুইটার মধ্যে যদি শুধুমাত্র কম্পেয়ার করি, আউট অফ 100 55-45 বা 60 হলো এখন নোড একটু বেশি রিয়েক্ট। হ্যাঁ, যেহেতু এখনো বাংলাদেশে দেখা যাচ্ছে খুব ছোট ছোট প্রজেক্ট তৈরি হয়, ই কমার্স সিস্টেম, এই সিস্টেম, এগুলো খুব তাড়াতাড়ি রিয়েক্ট দিয়ে নোড দিয়ে তৈরি করে দেওয়া যায়। ছোট প্রজেক্ট গুলোতে এগুলো চাহিদা বেশি, বাট বড় প্রজেক্ট গুলোতে অ্যাঙ্গুলার স্টিল দ্য মার্কেট লিডার। থ্যাংক ইউ। মোহাম্মদ তাহমিদ হাসান ভাইয়াকে আমি আনমিউট করে প্রশ্ন করার জন্য বলছি, আপনি একটু আনমিউট করে আপনার কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই কি আসসালাম শুনতে ভাই। পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আচ্ছা ভাই, একজন জুনিয়র .NET ডেভেলপার হিসেবে একটা কোম্পানির মানে মেইনলি কি কি রিকোয়ারমেন্ট চাই, মেইনলি কি দেখতে চায় সে, আহ, কি কি পারলে মানে সে আচ্ছা কোম্পানিতে নেওয়ার জন্য আর কি আগ্রহ বোধ করে আর কি, এটাকে জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, আমি বুঝতে পারছি। এখানে আপনার এটা কি জুনিয়র নাকি ফ্রেশার? এখানে কিন্তু একটু ইয়ে আছে, মানে স্পেসিফিক ফ্রেশার হতে হবে। ফ্রেশার বলতে পারেন, জুনিয়রের আগের ট্রাম তো ফ্রেশার না? হ্যাঁ, রাইট। হ্যাঁ, মানে ফ্রেশার মানে যে এখনো কোনো কাজ করে নাই। হ্যাঁ আর জুনিয়র বলতে আমরা বুঝি যে 1 বছর 2 বছর কাজ করছে। হুম, যদি এখন বাংলাদেশে একটু চেঞ্জ হয়ে গেছে, 2 বছর পরে অনেকে মিড লেভেল বলে, বাট এটা ঠিক না। তো ফ্রেশার হলো যে ভার্সিটি থেকে পাশ করছে, সে চাকরি চাচ্ছে, সে হলো ফ্রেশার। তো আপনার কোশ্চেনটা ফ্রেশারের জন্য, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ফ্রেশারের জন্য চাচ্ছি, ধরেন আমি যদি চাই, বা আমি এতদিন আমার 11 বছর এক্সপিরিয়েন্স যা চাই, বা আমি অনেক জায়গায় গেস্ট হিসেবেও নিয়ে নিই, ইন্টারভিউ নিই। তো যেটা হলো ফ্রেশারের জন্য আমি প্রথমে জিজ্ঞেস করবো যে ভাই, ইন্টারভিউ শুরুতে আমি আপনার রিয়েল ওয়ার্ল্ড দিই, এক্সাম্পল দিই, তাহলে ভালো হবে। তো আমি প্রথমে তাকে জিজ্ঞেস করবো যে ভাই, ওপি চেনেন নাকি? ওপির সাথে প্রসিডিউরাল প্রোগ্রামিং এর পার্থক্য কি? তো ওপি জানে সে, ওপির ফিচার গুলো আসলে আমি বললো যে ওপির 4টা পিলার আছে, 4টা পিলার নাম বলে দিল, তাইলেই হলো না। এটা ডিটেলসে বলতে হবে যে ভাই আসলে কোনটা দিয়ে কি বুঝেন, মানে আমার তো বইয়ের কিতাবি ভাষা জেনে লাভ নাই। প্রজেক্টে আপনি কোথায় ইমপ্লিমেন্ট করছেন, জাস্ট এটা জিজ্ঞেস করবো যে আপনার পলিমরফিজমটা প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, ইনহেরিটেন্সটা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, কেন ইনহেরিটেন্স ইউজ করবো। হুম, এগুলো জিজ্ঞেস করবো ডিটেলসে, যে আসলে সে বুঝে নাকি, বা শুধু মুখস্থ করে আসছে নাকি সে বুঝে। ওপি জিজ্ঞেস করবো, তাকে ডাটাবেজের 2-1টা কোয়েরি লিখতে দিব, যে ডাটাবেজে কোয়েরি লিখতে পারে। এবং কোয়েরিটা কিভাবে লিখতেছে, জাস্ট এটা দেখবো যে আপনার খুব ভালো একবারে টপ ক্লাস টপ নচ পারফরমেন্স হতে হবে ফ্রেশারদের জন্য, নট রাইট। সে জানে বা মোটামুটি এক রেজাল্ট আনতে পারছে। ডট কোয়েরি জানে, স্টোর প্রসিডিউর এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি এটা জানে, মানে স্টোর প্রসিডিউর সে লিখছে জীবনে, এটা আমি জানতে চাবো। তারপরে এপিআই এর সিকিউরিটির জন্য কি ইউজ করা হয়। হুম, 2-1টা নাম বললো, যে জেডব্লিউটি আমরা কোর্স পলিসি অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, এরকম কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এপিআই কি? এপিআই, রেস্ট এপিআই আপনি কিভাবে বুঝবেন? রেস্ট এপিআই এর কি কি থাকলে রেস্ট এপিআই বলি, যে রেস্ট এপিআই কিছু, এটা আসলে একটা আর্কিটেকচার স্টাইল। এই আর্কিটেকচার স্টাইল অ্যাচিভ করার জন্য আমার কিছু এইচটিটিপি ভার্ব ইউজ করতে হবে, স্টেটলেস হতে হবে, এবং ডাটা ট্রান্সফার কি দিয়ে করি, জেসন ফরম্যাটে করতে পারি বা এক্সেল মেল করতে পারি। এই এপিআই সম্বন্ধে ধারণা করলাম। আপনি লেয়ার আর্কিটেকচার জানেন নাকি, ইন্টারফেস জানেন নাকি? হুম, তারপরে আপনি একটা কোনো প্রজেক্ট করা থাকলে বেটার, আমরা চাই যে একটা প্রজেক্ট করছে সে, হ্যাঁ, প্রজেক্ট করছে, প্রজেক্ট থেকে হয়তো দেখে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে। এবং ফ্রেশারদের জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। এটা ফ্রেশারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সে কি, আমরা সিভি সর্ট করার সময় অনেক সময় দেখি যে প্রথমেই সে কোনো প্রোগ্রামিং কন্টেস্ট কিছু করছে নাকি, বা অনলাইনে প্র্যাকটিস করতেছে না, এখন লিড কোড আছে, আরো এরকম কোড ফোর্সেস আছে, এরকম কোথাও যদি করে থাকে, তার সিভিতে একটা লিঙ্ক আছে, হ্যাঁ, সে একটু অগ্রাধিকার পায়। বা তাকে অবশ্যই আমরা একটা প্রবলেম সলভিং দিই জুনিয়রদের, 1 ঘন্টা ইন্টারভিউ হলে 20 মিনিট প্রবলেম সলভিং এ চলে যায়। তারপরে আরেকটা জিনিস, যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট চুজ করেন কাজ করার জন্য, তাহলে ইংলিশ প্রফিসিয়েন্সি মাস্ট। ইংলিশ প্রফিসিয়েন্সি মাস্ট, কারণ ইন্টারভিউটা ইংলিশে কন্ডাক্ট করা হয়। তো ইংলিশ প্রফিসিয়েন্সি মাস্ট যদি ইন্টারন্যাশনাল মার্কেট। এবং বাংলাদেশে এখন ইন্টারন্যাশনাল মার্কেট অনেক ঢুকতেছে, ইন্ডিয়ান অনেক কোম্পানি বাংলাদেশ থেকে রিক্রুট করতেছে সফটওয়্যার ইয়েতে। তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান সফটওয়্যার ডেভেলপারদের ছিল, বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপারদের যেহেতু একটু কম টাকায় পায়, তো নিচ্ছে, বাইরের অনেক কোম্পানি দিচ্ছে। তো একটা ভালো মার্কেট। তো ইংলিশে প্রফিসিয়েন্সি আমি চাই যে সবাই থাকুক। আর ওই যে বললাম ওপি, তারপরে হলো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, ওইটা দেখবো, ডাটাবেজে কোয়েরি করতে দেবো। রেস্ট এপিআই নিয়ে তার ধারণা আছে নাকি, যদি ধারণা থাকে, এবং লেয়ার আর্কিটেকচার, যে কিভাবে একটা প্রজেক্ট ক্লোজ কাপল হয় ইন্টারফেসের মাধ্যমে। আমি ইন্টারফেসটা জানতে চাই, যে সেই ইন্টারফেস জানে কি, আমি তো ইন্টারফেস ডিরেক্ট জিজ্ঞেস করবো না, আমি জিজ্ঞেস করবো লেয়ার আর্কিটেকচার কাজ করছে নাকি, এটাই। আচ্ছা, থ্যাংক রাকিবুল ইউ। হাসান ভাইয়া, আপনি একটু আনমিউট করে আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার ইউনিভার্সিটির নামটা অবশ্যই বলবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে লাস্ট সেমিস্টারে আছি। তো ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা ছিল সেটার অ্যান্সার মোটামুটি আমি পেয়ে গেছি, মানে এর আগের কোশ্চেনে। তারপরেও যে এজ এ ফ্রেশার হিসেবে আপনারা যখন একটা কোম্পানিতে রিক্রুট করেন ওই ক্ষেত্রে কম্পিটিটিভ প্রোগ্রামার একটা পার্ট, আর আপনার এই যে সিভিতে প্রজেক্ট যে থাকে ওই ক্ষেত্রে ইন্টারভিউতে আপনি কাকে অগ্রাধিকার বেশি দিবেন? যেমন একজনের প্রজেক্ট আছে ভালো, বাট আরেকজন খুব ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার, বাট তার ও সেইভাবে ডট নেটে প্রজেক্ট নাই। এই ক্ষেত্রে ভাই আপনারা কাকে আর কি এটা বেশি করবেন? আর এটার মার্কেট ডিমান্ড বা ফিউচার ডট নেটের এই ফিউচার ফিল্ডটা কেমন হবে? যেমন আজ থেকে জি। লাইক 5 বছর 7 বছর আমি এখন টেকনোলজি শিখলাম, সো 5 বছর জব করার পরে তা আমার ফিউচার কেমন হতে পারে বা এই আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তো আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি, যেটা হলো যে একজন খুব প্রজেক্ট খুব ভালো করছে আর টুর্নামেন্ট কন্টেস্ট বা ওইসব কিছু করতেছে না। হ্যাঁ, তো ফার্স্ট কল যেটা হলো সিভিটা সর্টিংটা, একটা সর্টিং কিন্তু এইচআর দের থেকে হয়ে আসে, মানে প্রথম যেটা। এখন এটা আসলে ডিপেন্ডস যে আপনি প্রজেক্টে খুব ভালো করছেন, ভালো আপনার প্রজেক্ট করা আছে। তো আমি যে ক্লায়েন্টের জন্য হায়ার করব অথবা আমি যে প্রজেক্টের জন্য হায়ার করব, সেই প্রজেক্টে কি আমার আসলে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম প্রবলেম সলভিংটা বেশি দরকার নাকি? হ্যাঁ, যদি প্রবলেম সলভিং টাইপ আমার কাজ হয়, প্রজেক্টটা হয়, তাহলে অবশ্যই আমি কিন্তু প্রবলেম সলভিং যারা করে তাদেরকে প্রিফারেন্স দেব। আর ধরেন সিভি শর্ট হয়ে চলে আসছে আপনার সিভি আমার কাছে, আপনি প্রবলেম সলভিং খুব করেন নাই, কিন্তু প্রজেক্ট ভালো করছেন, সিভি শর্ট হয়ে আমার কাছে চলে আসছে, আমি ইন্টারভিউ বোর্ডে আছি। এখন ইন্টারভিউ নেওয়ার সময় ফ্রেশারদের জন্য মোস্ট অফ দ্য কোম্পানিতেই কিন্তু একটা ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি প্রবলেম সলভিং করছেন নাকি, ডাইরেক্ট তো আপনার কিছু দিব না। আপনি বললেন যে না আমি এরকম কিছু করিনি, আচ্ছা প্রবলেম সলভিং করার নাই, কোনো সমস্যা নেই ভাই, প্রবলেম সলভিং করতে হবে, এটা কিন্তু আমি বলছি প্রবলেম সলভিং দরকার, কিন্তু করতে হবে। আপনি করেন নাই, কিন্তু আপনার তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে ধারণা থাকতে হবে সিএসসি গ্রাজুয়েট হিসেবে। তখন আপনাকে আমি কি করব, যে প্রবলেম সলভিং করছে সে তো একটু আগে থাকে, তাকে আমরা ইন্টারমিডিয়েট টু মিড লেভেলের একটা কিছু দিই, তার তার উপরে তার এই জাজ করে। যেহেতু আপনি করেন নাই, আপনাকে ইজি টাইপের একটা প্রবলেম দিব। হুম, ইজি একটা প্রবলেম দেবো, দেখবো যে হ্যাঁ এই প্রবলেমটা আপনি সলভ করতে পারতেছেন কিনা। এরকম না যে আপনার অ্যান্সার সঠিক অ্যান্সার বের করতে হবে, আপনি অ্যাপ্রোচটা জানেন, আপনার ধারণা আছে যে কিরকম কিরকম ডাটা স্ট্রাকচার আমরা ইউজ করি। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিরকম ডাটা স্ট্রাকচার আছে, আপনি এরকম একটা কিছু লিখছেন, একটা সুডো কোড লিখছেন। মানে অনেক কোম্পানি আছে যে সলভ না করলে ডাকেই না, আর মোস্ট অফ দ্য কোম্পানি যে হ্যাঁ আপনার অ্যাপ্রোচটা দেখতে চায়। অনেক কোম্পানি আছে সলভ না করলে ফার্স্ট রাউন্ডে বাদ। জি ভাই, হ্যাঁ হ্যাঁ, এদের লং ডে অ্যাসেসমেন্ট হয়, মানে অনেক স্যামসাং এগুলাতে, তো সেটা আপনার ডাকেই না। কিন্তু আমি আমার অর্গানাইজেশন বা অন্য জায়গায় যেরকম করি, আচ্ছা ঠিক আছে, অনেক সময় অনেক কারণেই তার রাইট অ্যান্সার নাও আসতে পারে, সে শুধু কোড লিখতে পারছে না কিনা, এবং সে প্রবলেম সলভিং এর অ্যাপ্রোচটা জানে নাকি, মানে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমটা জানে নাকি, এটা। হ্যাঁ, এটা যদি জানে ওকে, এটা না জানলে ভাই আসলে আমাদের এখানে না, অনেক জায়গায় আছে নেই। হ্যাঁ, সেটা সমস্যা নেই, তবে এটা একটু প্র্যাকটিস করা দরকার। এবং তারপরে যদি বলি যে মার্কেট ভ্যালু, 5 বছর পরে আপনি 5 বছর পরে ডট নেটের মার্কেট ভ্যালু, এখন মার্কেট শেয়ার বাড়তেছে, আপনি একটু গুগল খুলে দেখতে পারবেন। এবং এটার যে পরিমাণ সবসময় আপডেট বেরোচ্ছে, মানে যেটা মার্কেট আউট হয়ে যায় কোনটা, যার পিছন থেকে কোনো সাপোর্ট থাকে না। কিন্তু ডট নেট আপনি দেখবেন যে প্রতি বছরই ডট নেটের নতুন নতুন ভার্সন আসতেছে, এবং তারা সবসময় মার্কেটে রিচ করতেছে, মার্কেট বাড়ছে, এবং এটার মার্কেট ভ্যালু আপাতত কমার মতো কোনো সম্ভাবনা নাই। মাঝখানে অনেকে বলছিল পিএইচপি চলে যাবে, এটা 5-6 বছর ধরে অনেকে বলছিল, মানে কেউ কেউ বলছিল, না জেনে না বুঝে বাইরে বলছে। পিএইচপি কিন্তু বহাল তবিতে আছে, আর ডট নেটের ওইরকম কোনো আলোচনাই নাই। সো ডট নেটের চলে যাওয়া বা মার্কেট ভ্যালু কমে যাওয়ার মতো কোনো সম্ভাবনা আপাতত নেই। এটা
আমি জি বলতে পারি। ভাই। এবং 5 বছর পরে আপনাকে আপনি কই দেখতে পারেন, আপনি যেহেতু এখন ফ্রেশ এসে জয়েন করছেন, আপনি 5 বছর পরে নিজেকে আপনি সিনিয়র প্রোগ্রামার হিসেবে দেখতে পারেন। কিন্তু বাংলাদেশে অনেকেই আছে যে 2-3 বছর সিনিয়র বলে, 5 বছর পরে টিম লিড বলে। এটা আসলে গুড প্র্যাকটিস না। হ্যাঁ, এটা নিয়ে আমরা টেক কমিউনিটিতে অনেক জায়গায় অনেক কিছু বলতেছি। আশা করি এই জিনিসটা চেঞ্জ হবে, কারণ 5 বছরে কেউ লিড পজিশনে যাওয়ার মতো অবস্থা অর্জন করে বলে আমরা মনে করি না। বাইরের স্ট্রাকচার বা সব জায়গায় গ্লোবালি এটাই বলে। তো আপনি জি ভাই। সিনিয়র প্রোগ্রামার, একটা ভালো সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে আপনি ই করতে পারবেন, লিডের সাথে সাপোর্ট দিয়ে কাজ করতে পারবেন, আপনি টাটার সাথে জানতে পারবেন, একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করতে পারবেন। এরকম একটা ধারণা আপনার থাকতে পারে যে গোল আর কি, যে হ্যাঁ আমি এরকম হবো। ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল যে মানে ওই সিভি শর্টিং এর ক্ষেত্রে যে বললেন যে প্রথমে এইচআররা শর্ট করে তারপরে আপনাদের কাছে আসে, তো এই ক্ষেত্রে আমার যে প্রশ্নটা হলো এইচআররা তো ম্যাক্সিমামই তারা বিজনেস ব্যাকগ্রাউন্ড বা লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তো ওরা কিভাবে একটা টেক ফিল্ডের সিভি শর্টিং করে? ওদের কি ওই টেক নলেজটা আছে? হ্যাঁ, না টেক থাকলে নলেজটা যখন সে এইচআর হিসেবে কাজ করতেছে অনেকদিন, তার কিছুটা ধারণা হয়ে গেছে। এবং যখন আমরা জব রিকোয়ারমেন্ট দেই, হ্যাঁ, ধরেন আহ, আহ, একটা ডিপার্টমেন্ট থেকে মানে বিভিন্ন টিম আছে, আহ, একটা কোম্পানির, আইটি কোম্পানির, হ্যাঁ, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির বিভিন্ন টিম আছে, আমার টিমে লোক দরকার। আমি কিন্তু তাকে দেওয়ার সময় একটা ফর্ম ফিল আপ করে দিই, হ্যাঁ, বেস্ট প্র্যাকটিস যেটা, যে সেখানে কি কি লাগবে আমি বলে দিই, যে ভাই আমার এগুলা এগুলা লাগবে, আমার তার কম্পিটিটিভ প্রোগ্রামিং লাগবে, ডাটা স্ট্রাকচার এগুলো লাগবে, এসপি .NET লাগবে, .NET কোর লাগবে, হ্যাঁ, ওপি লাগবে, এইসব লাগবে। তখন সে সিভিতে দেখে, আপনার কোনো লাইভ লিঙ্ক থাকলে সেখানে ঢুকে দেখে। আমি যদি বলি তার ভালো ডিজাইন সেন্স থাকতে হবে, কথার কথা, তাহলে আপনার লাইভ লিঙ্ক থাকলে এনে ঢুকে দেখলো যে আপনি যে প্রজেক্টটা দিচ্ছেন আচ্ছা সেই আচ্ছা। প্রজেক্টের ভিউ কিরকম, সে দেখে বুঝতে পারে এটা। জি ভাই। আর কারণ ভাই আমি রিকোয়ারমেন্টটা খুব ভালোভাবে বলেছি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হলো ভাই, যেমন সাপোজ আপনি তো টিম লিড হিসেবে আছেন, তো আপনার টিমে কিছু ইন্টার্ন রিক্রুট করছেন, তো ইন্টার্ন হুম হুম। রিক্রুট করার সময় তো এখন ম্যাক্সিমাম কোম্পানি আসলে তারা কিভাবে ইন্টার্ন গুলো রিক্রুট করছে, যেমন আপনার টিমে সাপোজ 3 জন আপনার ইন্টার্ন দরকার, ওই ক্ষেত্রে কি আপনি 3জনই রিক্রুট করছেন, নাকি 4 জন বা 5 জন রিক্রুট করছেন, তারপরে তাদের ইন্টার্ন পিরিয়ডটা একটা ফলো আপে রেখে বেস্ট 3জনকে রেখে দিচ্ছেন? আহ এটা না, কিভাবে আসলে আসলে এটা করা হয়? ইন্টার্ন 3-4 জন দরকার এরকম রিকোয়ারমেন্ট হয় না। ধরেন আসলে আমার ডেভেলপার লাগবে, অনেক সময় আমরা ডেভেলপার পাই না ভালো, যে ক্ষেত্রে হয় যে ডেভেলপার লাগবে, ফ্রেশার লাগবে, আমি ভালো পাচ্ছি না, তাহলে আমার 3 মাস সময় আছে, আমি 3 মাস পরে প্রজেক্ট শুরু হবে, তো 3 মাসের জন্য আমি ইন্টার্ন নিব। সেক্ষেত্রে আমার অফিস স্পেস বা বিভিন্ন জিনিস এগুলো আসলে ইন্টারনাল কিছু জিনিস আছে, এখানে ফিনান্সের কিছু বিষয় আছে, হ্যাঁ, ফিনান্স টিম থেকে বললো যে ভাই আমি 4 জনের বেশি নিতে পারবো, কারণ তাকেও কিছু হলেও কিছু অনারিয়াম দিতে হবে, আমার অফিসে স্পেস থাকতে হবে বসার মতো। তো এরকম করে ধরেন 3-4 জন ডাকে। তারপরে আসলে ডেভেলপার কিন্তু 1 বা 2 জন দিবে, হ্যাঁ, ইন্টার্ন যে কজন পাবে সবাইকে নিবে না, কারণ আমার ডেভেলপার দরকার 1 জন, সেক্ষেত্রে আমি ইন্টার্ন 3 জন বা 4 জন নিই। তার মধ্যে থেকে বেস্ট পারফর্মার যদি কেউ হয় তাকে নিয়ে নেওয়া হয় আর কি। আবার এখন তো অনেক জায়গায় দেখি ইন্টার্ন নেওয়ার জন্য আবার ইন্টারভিউ নেয় আর কি, মানে ভালো মতো পরীক্ষা নেয়, এরকম দেখা যাচ্ছে আসলে। হ্যাঁ, রিটেন রিটেন সহ অনেক ভালো ভালো হ্যাঁ, কোম্পানিতে। ওই ক্ষেত্রে ভাই আপনারা একটা ইন্টার্নদের আসলে কি অ্যাপ্রোচ দেখেন, মানে কি বিষয়গুলো তাদের লক্ষ্য করেন? এখানে তো সে সিনসিয়ার কিনা, হ্যাঁ, তার বেসিক কিছু ধারণা আছে নাকি, সে আসলে কতটুক সিরিয়াস এইসব বিষয়ে, তার বেসিক ধারণা আছে নাকি প্রোগ্রামিং নিয়ে, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হতে হবে এরকম না, কিন্তু বেসিক ধারণা আছে প্রোগ্রামিং এর, আহ, এগুলোই আর কি, তার কমিউনিকেশন স্কিল, এগুলোই দেখা হয়। ওটা খুব বেশি না, মানে কেউ যদি একটু সিরিয়াস থাকে তাহলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ ভাই, আমি আসলে একটু মনে হয় সময় বেশি নিয়ে ফেলছি। না না না, it's okay. ধন্যবাদ ভাই। ওকে, আমাদের চ্যাট বক্সে আসসালামু আলাইকুম। বিপ্লব হোসেন ভাইয়া আরো একটি কোশ্চেন করেছেন। আমি মোটামুটি C# .NET SQL পারি, অনেকদিন ধরে জবে অ্যাপ্লাই করছি, বাট জব পাচ্ছি না, সবাই এক্সপিরিয়েন্স চায়, তো সেক্ষেত্রে কি করতে হবে আমাকে?
এটা একটা ভালো কোশ্চেন, কমন কোশ্চেন। তো সবাই এক্সপিরিয়েন্স চায় বিষয়টা। আমি যখন ফার্স্ট জবে ঢুকি তখন একই অবস্থা ছিল। হ্যাঁ, তো সবাই এক্সপিরিয়েন্স চায়, ঠিক আছে। কিন্তু যে ক্ষেত্রে আপনার দেখবেন যে 6 মাস বা 1 বছর এক্সপিরিয়েন্স চাচ্ছে, সেইগুলোতে আপনি আহ 1 বছর বা 1 বছর 2-3 মাস বলছে, হ্যাঁ, সেগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। কিন্তু আপনি ডাক পাচ্ছেন না, সেটা হলো যেহেতু তারা মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, এবং আমরাও বলি যে 2-একটা লাইভ প্রজেক্ট থাকা উচিত আপনার রিজিউমিতে। তো আমি কিন্তু যখন আমি আমার স্পিচটা দিচ্ছিলাম তখন বলেছি যে জব পাওয়ার ক্ষেত্রে ফার্স্ট ইম্পর্টেন্ট হলো আপনার সিভি, রিজিউমি। তো আপনার রিজিউমিটা টেস্ট ফ্রেন্ডলি করতে হবে, এবং আহ, একটা বেস্ট রিজিউমি বানাইতে হবে আসলে। তো ইন্টারভিউ কল পাওয়ার জন্য রিজিউমির কোনো বিকল্প নেই। আরেকটা বিকল্প আছে যে যেটা হলো যে আপনার রেফারেন্স। তো রেফারেন্স তো আসলে সবার থাকে না। হুম, তো রেফারেন্স যাদের নেই, রেফারেন্স দিয়ে কাজ হয় ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য। রেফারেন্স যাদের নেই, তাদের সিভিটা অবশ্যই টেস্ট ফ্রেন্ডলি এবং বেস্ট একটা সিভি হতে হবে, যাতে আমি 10-12টা সিভি অন করছি, আপনার সিভিটা আলাদা রকম দেখা যায়। ফার্স্ট ইমপ্রেশন না যে কালারফুল দিয়ে আলাদা তা না। হ্যাঁ, রিজিউমের বেস্ট প্র্যাকটিস হলো আপনি যদি ইউএস বা আমেরিকা স্ট্যান্ডার্ড ফলো করেন, সেক্ষেত্রে ওরা ছবিও দেয় না, ছবি দেওয়া নিষেধ টোটালি ইউরোপের স্ট্যান্ডার্ড সিভিতে। তো এবং কালার করাও নিষেধ, 2 কালার, সাদা এবং কালো। তো আসলে কালারফুল দিয়ে আমি আলাদা করতে বলতেছি না, আমি বলতেছি না যে আপনি সাদা কালো করতে হবে। তো যেটা বললো যে হ্যাঁ, সিভিটা উইল, আপনার সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে সিভিটা দেখেই যে আপনি এগুলা পারেন, এবং 2-একটা লাইভ লিঙ্ক আছে যেখানে ঢুকে দেখলাম যে আপনি অবশ্যই কাজ করেন। তখন আপনার ইন্টারভিউ কল পাওয়ার প্রবাবিলিটি 200% টাইম বেড়ে যায়। এটা একটা আসলে ইয়ার থেকে, স্ট্যাটিস্টিক্স থেকে দেখেছি আমি বা আমরা জানি। তো আপনার 2-একটা লাইভ প্রজেক্ট করতে হবে, যেগুলো থাকতে হবে, এবং যেগুলো 6 মাস 1 বছর এক্সপিরিয়েন্স আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে। আর চেষ্টা করেন ভার্সিটির বা আপনার ইউনিভার্সিটি এলাকার বা অন্য কোথাও বা লিঙ্কডইনে লিঙ্কডইনে কানেকশন তৈরি করে যেসব জায়গায় আপনি অ্যাপ্লাই করতেছেন সেখানে কাউকে পান নাকি, এবং তাকে একটু বলেন যে ভাই, আমি এগুলা এগুলা কাজ করছি, এই হলো আমার প্রোফাইল, এইটা আমার প্রোফাইল, কাইন্ডলি আমাকে একটু রেফার করা যায় কিনা ভাইয়া, একটু দেখবেন। এই আর কি। সাব্বির ইসলাম ভাইয়া একটি কোশ্চেন করেছেন, যেটি হলো ফরেন কোম্পানিগুলোতে কি .NET ইউজ করা হয়? থ্যাংক ইউ। ফরেন কোম্পানিতেই .NET ইউজ করা হয়, বাংলাদেশ কোম্পানিগুলোতেই হয়তো একটু কম করা হয়। হ্যাঁ, কারণ ওই যে বললাম .NET এর একটু টাকা পয়সা বেশি লাগে, পোস্ট করতে বা ধরেন ডেভেলপমেন্ট করতেও একটা ভালো টিম লাগে। এবং .NET অন্যান্য, আমি কাউকে ছোট করতেছি না আসলে, অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাইতেই বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়েও .NET ডেভেলপারদের স্যালারি একটু বেশি হয়। হুম, তাদের টাকা পয়সা বেশি দিতে হয়। তো যে কারণে এটা একটু কস্টলি। তো বাইরের লোকজন টাকা পয়সা সফটওয়্যার পিছনে খরচ করে, বাইরের লোকজনই বেশি ইউজ করে। আমি তো 2-3টা ইউএস ক্লায়েন্টের সাথে ইনভলভ ছিলাম, বা এখনো 2টার সাথে আছি। তো সবাই .NET ইউজ করে। রাকিবুল হাসান ভাইয়া, আপনি একটু আবার আনমিউট করে কোশ্চেন করতে পারেন। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল আর কি, মানে খুব শর্ট। ভাই, আপনি যে সিভির রেফারেন্সের কথা বললেন, যেমন আপনার কোম্পানিতে একজন ইয়াকে রিক্রুট করা হবে, ওই ক্ষেত্রে আপনি রেফারেন্স দিলেন, ওই রেফারেন্সটা কি আপনার কোম্পানিতে কাজে লাগবে? হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। না, আমার তো রেফারেন্স মানে কি, অনেক জায়গায় আছে যাদের অনলাইন সিভি ব্যাংক আছে, সেখানে এমপ্লয়ির আইডি বা এমপ্লয়ি নেম বলে দিতে হয়। তার মানে কি, আপনি তো এমনি বলে দেন নাই, আমি তো অবশ্যই আপনার কাছে আমার আইডিটা ডিসক্লোজ করেছি, যে কারণে আপনি আইডিটা দিতে পারছেন। তো যেহেতু আপনার কাছে ডিসক্লোজ করেছি, তার মানে কি, আমি জানি যে আপনি ভালো কোডার, দ্যাটস ওয়াই আই এম রেফারিং ইউ। সো প্রবাবলি, নট প্রবাবলি, আই বিলিভ দ্যাট অবশ্যই সেটার ভ্যালু সব কোম্পানিতে রাখে। এবং আমি যতগুলো কোম্পানিতে কাজ করছি বা যেসব জায়গায় রেফার করছি, অবশ্যই তাদেরকে ডাকা হয়েছে।
আচ্ছা, ধন্যবাদ। ভাইয়া, আমার মনে হয় আর কেউ প্রশ্ন করবে না। আপনারা চাইলে এখনো সময় আছে, নিজেদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর অ্যান্সার এখনই নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন এখানেই শেষ হলো। আজকের ওয়েবিনারটিতে উপভোগ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করি 360 পাঠশালার পক্ষ থেকে কিভাবে ডটনেটে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া যায় তা নিয়ে আপনাদের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ পৌঁছে দিতে পেরেছি। 360 পাঠশালা মূলত একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে অডিয়েন্সদের বিবেচনা করে লার্নিংটাকে প্রাধান্য দিয়ে দেশি বিদেশি স্বনামধন্য কোম্পানি এক্সপিরিয়েন্স প্রফেশনালদের ট্রেনার হিসেবে নিয়োগ দিচ্ছে, যেন আপনারা মার্কেট ওরিয়েন্টেড নলেজ নিতে পারেন। এর ফলে শুধুমাত্র শিক্ষার মান উন্নত হয় না, বরং ভবিষ্যৎ জব প্লেসমেন্টও করা সহজতর হয়। মার্কেট ওরিয়েন্টেড বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মাসে 360 পাঠশালা ফ্রি অনলাইন ওয়েবিনার আয়োজন করে থাকে এবং নতুন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কোর্সগুলোর ক্লাস শুরু হবে। ইতিমধ্যে আমাদের ডটনেটের একটি কোর্স আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। আমাদের ফুল স্ট্যাক ডটনেট ডেভেলপারের জানুয়ারিতেই একটি কোর্স দেওয়া হবে, যেখানে হচ্ছে 3.5 মাসের মতো এখানে ক্লাসটি হবে। মোট লেসন 87টি। এনরোল স্টার্ট হবে 12 নভেম্বর 2024 থেকে। যেখানে হচ্ছে 10,000 টাকা নর্মাল হচ্ছে কি ফি থাকে, কিন্তু আমরা ডিসকাউন্টে 8,000 টাকায় দিচ্ছি। এবং যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট থাকবে তাদের হচ্ছে 6,000 টাকা, আর যাদের হচ্ছে জব হোল্ডার থাকবে তাদের ফি হবে আফটার ডিসকাউন্ট 8,000 টাকা। ইনস্টলমেন্ট গুলো আপনারা হচ্ছে 2 ধাপে দিতে পারবেন, যেখানে আপনাদের হচ্ছে এই সেশনে সবকিছু আমরা হচ্ছে শেয়ার করে দিচ্ছি। আর সাথে সাথে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজেও দেখতে পারেন। এখানে যা যা সুবিধা আছে সেগুলো হলো লাইভ ক্লাস থাকবে, ভিডিও রেকর্ড করা হবে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট থাকবে, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন, জুনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ারিং দ্বারা 16 ঘন্টা সাপোর্ট, প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে, পরবর্তী ব্যাচে দুর্বলতার বিষয়গুলো জন্য অতিরিক্ত ক্লাসের সুযোগ দেওয়া হবে। যদি প্রয়োজন হয় অতিরিক্ত ক্লাসে সকলেই থাকতে পারবেন। প্রফেশনাল রেজুমি তৈরিতে দিক নির্দেশনা প্রদান করা হবে। প্রতি ক্লাসের শেষে ইন্টারভিউর জন্য প্রস্তুতি বিষয়ে আলোচনা এবং মক ইন্টারভিউ নেওয়া হবে। গ্রুপ, লিঙ্কডইন, ইউটিউব বা ওয়েবসাইটে ফলো করুন এবং পরামর্শ দিয়ে 360 পাঠশালার সাথে থাকুন। আমাদের পরবর্তী ওয়েবিনার 14 ডিসেম্বর হবে, শনিবার একই সময়ে। টপিক নেম হাউ টু রিসার্চ ইন কম্পিউটার সায়েন্স। আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞান সমৃদ্ধ সেশনটি এখানেই শেষ করছি। আমাদের আজকের সম্মানিত স্পিকার সৌরভ কুমার দাস ভাইয়াকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনার অসাধারণ উপস্থাপনা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে দেওয়া দিক নির্দেশনাগুলো নিঃসন্দেহে আমাদের সবার জন্য অত্যন্ত মূল্যবান। আপনার জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের অংশগ্রহণকারীদের নতুন নতুন দৃষ্টিভঙ্গি প্রদান এগিয়ে যেতে সাহায্য করবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। 360 পাঠশালার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের এই সেশনটির রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে। আমরা সকলের সাথে আমাদের রেকর্ডিংটি শেয়ার করে দিব। ধন্যবাদ।